তাহলে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন আলোচনা চলছে, এবার আমরা দ্বিতীয় পর্বে আমরা এবার 3 মার্কসের কোশ্চেন এবং 5 মার্কসের কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো আগের পর্বে আমরা দেখেছি যে 2 মার্কসের কোশ্চেন গুলো আমরা আলোচনা করেছি এবং আমরা 3 মার্কসের কিছু কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব এবং 5 মার্কসের কোশ্চেন গুলো নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখি। প্রথম যে কোশ্চেনটা আমাদের রয়েছে, দেখো আমাদের ইলেকট্রোকেমিস্ট্রি থেকে আমাদের যে কোশ্চেন আছে সেটা নিয়ে আমরা আলোচনা শুরু করি। ফার্স্ট আমাদের কোশ্চেন একটা দেখো, সেলের একটা কোশ্চেন দেওয়া হয়েছে। তো কোশ্চেনটা কি দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এটা গ্যালভানিক সেল। এখানে তার সেল রিপ্রেজেন্টেশন দেওয়া হয়েছে এবং সেখানে দেখো এখানে Zn2+ এর কনসেন্ট্রেশনটা দিয়ে দিয়েছে, বাট কপার প্লাস আয়নের কনসেন্ট্রেশনটা x দিয়েছে, দেয়া নেই। এবং তোমাদের কি দিয়ে দিয়েছে, টেম্পারেচার দিয়ে দিয়েছে এখানে 25 ডিগ্রি সেলসিয়াস এবং আমাদের সেল ইএমএফ এর ভ্যালুটাও দিয়ে দিয়েছে এবং তাদের রিডাকশন পোটেনশিয়াল গুলো, প্রত্যেকটার যে হাফ সেলের যে রিডাকশন পোটেনশিয়াল সেটাও কিন্তু আমাকে এখানে দিয়ে দিয়েছে। কি বার করতে হবে, এক্স এর ভ্যালুটা আমাকে বার করতে হবে। তো দেখো এখানে যে এটা দিয়েছে, এখান থেকে আমরা সেল রিয়াকশনটাকে একটু দেখে নিই, বার করার চেষ্টা করি। আমরা একেবারেই করতে পারি, কিন্তু একটু ভেঙে ভেঙে সবাই যাতে বুঝতে পারে তার জন্য করছি। তাহলে আমরা জানি যে এদিকটা হচ্ছে আমাদের অ্যানোড, এদিকটা হচ্ছে ক্যাথোড। তাহলে আমরা অ্যানোড রিয়াকশনটা আগে দেখি। অ্যানোডে আমাদের জানো তোমরা অক্সিডেশন হয়, আমরা আগে অ্যানোড রিয়াকশনটা লিখি। অ্যানোড রিয়াকশনে কি হচ্ছে তোমরা খেয়াল করো, Zn থেকে আমরা পাচ্ছি Zn2+, 2 মোলার কনসেন্ট্রেশন আমাদের বলে দিয়েছে, আর দুটো ইলেকট্রন। আর ক্যাথোড রিয়াকশন আমাদের কি হচ্ছে, ক্যাথোড রিয়াকশনে আমরা পাচ্ছি Cu+, এখান থেকে Cu। তো দেখো এখানে তুমি জানো যে ইলেকট্রন ট্রান্সফারটা দুটো স্টেপে সমান করতে হবে। তো এখানে যেহেতু দুটো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, আমাদের অক্সিডেশনে যেহেতু ইলেকট্রন ট্রান্সফার দুখানা হয়েছে, তাহলে আমাদের ক্যাথোডে আমাদের যে রিডাকশন হবে সেখানে আমাদের এখানেও কিন্তু দুটো ইলেকট্রন ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা এখানে একটা 2 বসিয়ে নিই, যাতে দুটো স্টেপে ইলেকট্রন ট্রান্সফার সমান হয়। এবার আমরা ওভারঅল দেখো এটাকে যদি আমরা যোগ করি, তাহলেই কিন্তু আমরা একটা ওভারঅল সেল রিয়াকশন পেয়ে যাব। তাহলে সেল রিয়াকশনটা কি হবে, ওভারঅল সেল রিয়াকশন আমরা কি পাবো, Zn এখান থেকে Zn2+, Cu। আমি সলিড বলে এগুলোকে সলিড বলে মেনশন করলাম। তুমি এখানে কনসেন্ট্রেশন গুলো তুমি ইচ্ছে করলে লিখে দিতে পারো। দেখো তো এই সেল রিয়াকশনটা কেন লিখলাম, আমাদের এখান থেকে নানস্ট ইকুয়েশনটা যখন লিখবো তখন রিয়াকশন কোএফিসিয়েন্টটা আমাদের লিখতে সুবিধা হবে। তাহলে এখানে আমরা ক্যাথোড এবং অ্যানোড রিয়াকশনটা দেখে নিলাম। এইবার দেখো আমাদের এখানে E0 সেলটা আমাদের কত হবে, 25 ডিগ্রি সেলসিয়াসে যদি আমরা 1 মোলার নিতাম, তাহলে আমাদের যেটাকে বলা হচ্ছে সেটাকে বলা হবে আমাদের E0 সেল। সেটার ভ্যালু কত কিভাবে পাওয়া যায়, আমরা E0 অফ ক্যাথোড আর রাইট মাইনাস লেফট করেও পাই, বা এইভাবে লিখতে পারি ক্যাথোড মাইনাস E0 অফ অ্যানোড। তো এখানে ক্যাথোডের কে রয়েছে, ক্যাথোডে রয়েছে কপার, তার রিডাকশন পোটেনশিয়ালটা, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়ালটা কত আছে দেখো এখানে দেয়া আছে আমাদের 0.15, আর এটা কত হবে মাইনাস, দেখো দেয়া আছে 0.76।
তো এটাকে যদি আমি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি, 0.91 ভোল্ট। তো এটাও বার করে ফেললাম। এবার যেহেতু দেখো আমাদের কনসেন্ট্রেশনের কথা বলা আছে, তাহলে আমরা কি করব, এখান থেকে আমাদের একটু নান্সড ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এক্ষেত্রে নান্সড ইকুয়েশনটা কি হবে, ই সেল ইকুয়াল টু ই নট সেল। যেহেতু আমাদের 25°C দিয়ে দিয়েছে, তাহলে আমরা সরাসরি এখানে 0.059 বাই নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার ইন এনি অফ দ্য স্টেপ। দেখো যে কোনো স্টেপেই কিন্তু এখানে দুটো করে ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে, তাহলে এখানে আমরা ইন এর জায়গায় 2 বসিয়ে দেবো। লক, এবার রিয়াকশন কোসেন্ট আমাদের কাজে লাগবে এখানে, যেটা আমরা অলরেডি দেখো এখানে পেয়ে গেছি ওভারঅল সেল রিয়াকশনটা, যে কারণে খুব ইম্পর্টেন্ট। আমাদের রাইট হ্যান্ড সাইডে কি আছে বলো, Zn2+ এর কনসেন্ট্রেশনটা বসাতে হবে। কপার তো সলিড, এবং তোমরা জানো যে কোনো পিওর সলিড বা পিওর লিকুইডের ক্ষেত্রে আমাদের তাদের অ্যাক্টিভিটিটাকে কত ধরা হয়, 1 ধরা হয়। তাহলে আমরা কপার এবং জিঙ্ক এখানে সলিড স্টেটে থাকার জন্য তাদের আমরা 1 ধরে নেবো, তাদেরটা বসাবো না। তাহলে এগুলোকে আমাদের 1, তাহলে এগুলোকে আমাকে বসাতে হবে না। তাহলে আমরা শুধু Zn2+ বসাবো, আর তলায় কি বসাবো, Cu প্লাস তার স্কোয়ার। দেখো এখানে স্টয়চিওমেট্রিক কোএফিসিয়েন্ট আমাদের 2 আছে, ফলে এখানে স্কোয়ারে চলে যাবে রিঅ্যাকশন কোএফিসিয়েন্ট লেখার সময়। এবার আমরা দেখো এই ই সেলটা আমরা ওখানে দিয়ে দিয়েছে, দেখো কত দিয়েছে, 0.851। আর ই নট সেলটা আমরা কত বার করেছি, আমরা বার করেছি 0.91 মাইনাস 0.059 বাই 2 লক। আমাদের জিঙ্কেরটা কত আছে, জিঙ্কেরটা 2 মোলার, এটা এক্স দিয়ে দিয়েছে, এক্স স্কোয়ার আমরা করে নিই। তাহলে এবার যদি তুমি এটা এদিকে নিয়ে আসো, তাহলে এখানে আমাদের ভ্যালুটা কত বেরোবে, দেখো আমরা যদি এই ভ্যালুটাকে যদি এদিকে নিয়ে আসি, তাহলে যেটা বেরোচ্ছে, এখানে আমরা একটু ক্যালকুলেট করে নিই। দেখো এটা ওখানে মাইনাস হয়ে যাবে, তাহলে 0.91 পয়েন্ট কত মাইনাস হচ্ছে, 815,965, তাহলে 0.059 কিন্তু এখানে বেরোচ্ছে আমাদের। যদি এটাকে আমরা এদিকে নিয়ে আসি, তাহলে আমাদের ভ্যালুটা কত হবে, এটা যেহেতু বড় ভ্যালু, তাহলে দেখো আমাদের -0.059 কিন্তু বেরোচ্ছে। এটাকে যদি এদিকে এসে অর্থাৎ এটা যেহেতু বড়, মাইনাস হয়ে যাচ্ছে, -0.059 বাই 2 লক 2/x²। তাহলে দেখো এখানে আমাদের মাইনাস সাইনটা চলে যাচ্ছে, তাহলে আমাদের কি হচ্ছে বলো, এখানে যেটা আসছে, আমরা যদি এইখানে বাকি অংশটুকু যদি আমরা এখানে করি, আমরা দেখতে পাচ্ছি লক 2/x² ইকুয়াল টু আমাদের কি আসছে, 2 আসছে। তাহলে এখানে লগের বেস 10, তাহলে আমরা লিখতে পারি অ্যান্টিলগ করে 2/x²। দেখো আমরা এখানে কি পাচ্ছি, 2/x² ইকুয়াল টু 10²। ঠিক আছে, তাহলে আমরা কি পাচ্ছি, x² ইকুয়াল টু 2/100। x² ইকুয়াল টু কি আসছে, 2/100, বা x² ইকুয়াল টু আমাদের আসবে √2/100। আমাদের এক্সটাই বার করতে হবে। তো আমরা জানি √2 এর ভ্যালুটা তোমাদের মনে রাখা উচিত 1.414, আর এর 100 রুট করলে 10, তাহলে 0.1414 মোলার। তাহলে অ্যান্সার কত এলো, 0.1414 মোলার। দেখো এখানে তোমাদের যেহেতু এবছর থেকে ক্যালকুলেটর অ্যালাউ করছে না, তো তোমাদের এমন কিছু অঙ্ক থাকবে যেগুলো কিন্তু খুব একটা কঠিন ক্যালকুলেটিভ হবে না, তোমাদের সহজ ক্যালকুলেশনই থাকবে, এটা তোমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারো। দেখো এমন একটা সংখ্যা এখানে দেওয়া হয়েছিল, যেটা অলরেডি আমাদের কোনো আমাদের যে জানা যে ক্যালকুলেশন, সেখান থেকেই আমরা করতে পারলাম, কোনো ক্যালকুলেটর লাগলো না। এবার যদি কখনো লগের ভ্যালু দেখো 2, 3, তো এগুলো তোমাদের অনেক সময় মনে থাকে, তাও তোমাদের পরীক্ষায় লগ
2 লগ 3 এরকম কোনো ভ্যালু এলে সেটা কিন্তু প্রোভাইড করা হবে। এবং এমন কোনো ক্ষেত্রে ধরো অ্যান্টি লক করার দরকার পড়লো, সেখানেও কিন্তু সেই অ্যান্টি লগের ভ্যালুটাও কিন্তু তোমাদের সাপ্লাই করা থাকবে। কাজে এক্ষেত্রে কোনো দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই যে আমাদের ক্যালকুলেটর দিচ্ছে না, আমরা কিভাবে নিউমেরিক্যাল গুলো করব। তো তোমাদের আবারও বলছি, তোমাদের এমন কোনো ভ্যালু যদি আসে, ধরো যেখানে লগ, যেগুলো লগ 5 লগ 7, সেখানে কিন্তু সেই ভ্যালুগুলো তোমাদের অবশ্যই প্রোভাইড করা হবে। আর তার করেসপন্ডিং যদি কখনো অ্যান্টি লগ লাগে সেগুলো কিন্তু সাপ্লাই করা হবে। তো এখানে আমাদের অ্যান্সারটা কত এলো? তাহলে অ্যান্সারটা এলো আমাদের, দেখো, 0.1414 মোলার। তাহলে এক্স এর ভ্যালু এখানে আসবে আমাদের, এক্স ইকুয়াল টু এলো 0.1414 মোলার। আচ্ছা, এর সঙ্গে আর একটা কোশ্চেন আছে, দেখো বলছে এবছর এটা নতুন ইনক্লুডেড হয়েছে সিলেবাসে, যে লিথিয়াম আয়ন ব্যাটারির একটা অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলো। দেখো, লিথিয়াম আয়ন ব্যাটারি তোমরা জানো এটাও একটা সেকেন্ডারি ব্যাটারি, এবং আমাদের মোবাইল বা এই ধরনের ইলেকট্রনিক গ্যাজেট এগুলো খুবই ইউজ করা হয়। তো এখানে যেটা মেইন অ্যাডভান্টেজ হচ্ছে, এটা লাইট ওয়েট, অর্থাৎ খুব হালকা হয়, হাই চার্জ ডেন্সিটি, অর্থাৎ এনার্জি ডেন্সিটি অনেক বেশি থাকে, অল্প ছোটর মধ্যে অনেকটা এনার্জি স্টোর করা যায়, অনেক ফাস্ট চার্জিং এর ব্যবস্থা থাকে, অনেক তাড়াতাড়ি চার্জ হয়ে যেতে পারে, এরকম অনেক সুবিধা রয়েছে। ঠিক আছে, তো অসুবিধা হচ্ছে যে এর একটু এক্সপেন্সিভ হয়ে থাকে। আর দ্বিতীয় যেটা মেইন আমাদের ডিসঅ্যাডভান্টেজ আমার মনে হয়, যেটাকে তুমি অসতর্কতা ভাবে যদি, মানে সতর্কতার সাথে যদি ব্যবহার না করো, কোনোভাবে অসতর্কতাবশত আমরা যদি অনেক সময় দেখা যায় বেশি গরম হয়ে যায়, বা অনেক সময় আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, অনেক সময় গরম হয়ে যেতে পারে, আগুন ধরে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে, এটা একটা বড় ডিসঅ্যাডভান্টেজ। আর এছাড়াও এখানে একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে যে তোমরা যদি অনেক লো টেম্পারেচার বা হাই টেম্পারেচার নিয়ে যাও, তখন কিন্তু এই ব্যাটারির স্বাভাবিক যে কর্মদক্ষতা সেটা কিন্তু থাকে না। তো তোমরা এর একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজ পড়ে রাখবে, এবং এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু একটা সেকেন্ডারি ব্যাটারি বা গৌণ কোষ, যেটাকে বারবার চার্জ দিয়ে দিয়ে ব্যবহার করা যায়, আর যে কথা তোমরা পড়েছো তার মতো। তো এখানে আমাদের যদি আরো কিছু কোশ্চেন আছে, সেল রিয়াকশনটা অন্তত তোমাদের বই থেকে পড়ে রাখতে হবে। তো এখানে কোশ্চেন ছিল একটা অ্যাডভান্টেজ এবং একটা ডিসঅ্যাডভান্টেজ, সেটা আমরা বললাম। এখানে একটা কোশ্চেন, অল্টারনেটিভ কোশ্চেন যেটা ছিল এর সাথে অর হিসাবে, দেখো এখানে বলছে যে কোল্লাস ল, সেটা তোমরা জানো, কোল্লাস লটা কি বলছে, যে at infinite dilution, বলেছে যে at infinite dilution molar conductivity or molar conductance of electrolytes is equal to the sum of the individual contribution of the ion. and এখানে যেটা বাংলায় যদি এটাকে আমরা সহজ করে বলি, তাহলে কি বলছে, দেখো অসীম লঘুতায় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মোলার পরিবাহিতা, তার মধ্যে যে সংঘটক আয়নগুলি রয়েছে সেই আয়নগুলির আয়ন পরিবাহিতা যোগফলের সমান। তাহলে ওটা যে যে আয়ন দিয়ে তৈরি, সেই আয়নগুলোর যে তাদের যে এক মোল আয়নের জন্য যে পরিবাহিতা হয় তাকে আমরা বলতে পারি আয়ন পরিবাহিতা। সেই আয়ন পরিবাহিতা গুলো যোগ করলে আমরা টোটাল মোলার পরিবাহিতা পেয়ে থাকবো, যদি সেটা ইনফাইনাইটলি ডাইলিউট হয়। অর্থাৎ অসীম লঘুতা কেন বলছে, যে লঘুতায় পৌঁছালে এটা সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যাচ্ছে, এবং সম্পূর্ণরূপে বিয়োজিত শুধু হচ্ছে না, একটা আয়ন আর একটা আয়ন থেকে এতটাই দূরে চলে যাচ্ছে যে কেউ কারোর সাথে কোনোভাবে ইন্টারঅ্যাক্ট করতে পারছে না, কেউ কাউকে প্রভাবিত করতে পারছে না। এই জন্য এটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশনও বলা হয়, কোল্লাস ল অফ ইন্ডিপেন্ডেন্ট মাইগ্রেশন। অর্থাৎ কারোর ওপর কারোর যে আয়নিক মোবিলিটি কারোর উপর কিন্তু নির্ভরশীল হচ্ছে না, সে ফ্রিলি মুভ করতে পারছে। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। তাহলে সূত্রটা কি বলছে, at infinite dilution the molar conductivity of electrolytes is equal to the sum of the individual contribution of their ion and constituting electrolyte। তাহলে constituting the electrolyte মানে কি, যে ওর মধ্যে যে কনস্টিটিউয়েন্ট আয়নগুলো রয়েছে, যে সংঘটক আয়নগুলো রয়েছে, সেই আয়নগুলোর কি হচ্ছে, আমরা আয়ন পরিবাহিতাগুলোকে যদি যোগ করি তবে আমরা টোটাল মোলার পরিবাহিতা পেয়ে যাব। তো এটাকে আমার জাস্ট লিখতে হবে কোল্লাস লটা। তো আমরা জাস্ট একটু বুঝিয়ে দিই ছোট করে, ধরো দুটো আয়ন দিয়ে তৈরি, তাহলে আমরা এখানে একটা জেনারেল ফর্মুলা লিখতেই পারি, যে এটাকে আমরা ইনফাইনাইট ডাইলিউশনে মোলার পরিবাহিতা কোনো ইলেকট্রোলাইটের যদি বলি, নাম্বার অফ ক্যাটায়ন যদি আমরা ইন প্লাস দিয়ে লিখি, এবং মোলার কন্ডাক্টেন্স কে আমরা যদি স্মল ল্যামডা দিয়ে লিখি ক্যাটায়নের, আর অ্যানায়ন গুলোকে যদি আমি এইভাবে লিখি, দেখো নাম্বার অফ অ্যানায়ন এইভাবে লিখি, তো এইভাবে ডিনোট করতে পারি। একটা আমি তোমাদের বাস্তব এক্সাম্পল দিই, তাহলে পরিষ্কার হবে বুঝতে। ধরো
মোলার কন্ডাক্টেন্স অফ অ্যালুমিনিয়াম সালফেট। অ্যালুমিনিয়াম সালফেট এটার মোলার কন্ডাক্টেন্স তোমাকে বলতে বলা হলো। দেখো এখানে কি হবে আমরা দেখতে পাচ্ছি একই রকম আমরা ভাবতে পারি এখানে 2, দেখো এখানে কি আসবে, দুখানা অ্যালুমিনিয়াম আয়ন আসবে, Al3+ এর আয়নিক কন্ডাক্টেন্স বা আয়ন কন্ডাক্টেন্স এখানে ভ্যালুটা পাচ্ছি, আর 3খানা সালফেট আসবে। তো বিষয়টা আশা করি বোঝানো গেল। দেখো এইভাবে হবে। তো এটার উপরই দেখো একটা নিউমেরিক্যাল দেওয়া হয়েছে, এটা খুব পপুলার, মানে এই অঙ্কটাই বলছি এটা খুব পপুলার প্যাটার্নের একটা নিউমেরিক্যাল। দেখো আমরা উইক ইলেকট্রোলাইটের কিন্তু জেনারেলি আমরা ইনফাইনাইট ডাইলিউশনে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু আমরা কি বার করতে পারি না, থিওরিটিক্যালি আমাদের কিন্তু বার করা সম্ভব হয় না তাদের যে মোলার কন্ডাক্টিভিটি কত হবে, মোলার কন্ডাক্টেন্স কত হবে। আমরা গ্রাফিক্যালি পেতে পারি, বা এইরকম দেখো কয়েকটা আমরা এখানে স্ট্রং ইলেকট্রোলাইট গুলোর সাহায্য নিয়ে তাদের আমরা স্ট্রং ইলেকট্রোলাইট যেগুলো আছে তাদের সাহায্য নিয়ে আমরা কি পেতে পারি বলো, তাহলে আমরা একটা উইক ইলেকট্রোলাইট কিন্তু যেটা অ্যাসিটিক অ্যাসিড তার মোলার কন্ডাক্টিভিটি বার করতে পারি এই কোলরাস ল অ্যাপ্লাই করি। কি করে দেখো আমাকে যে ভ্যালু গুলো বলে দিয়েছে, দেখো আমরা সেগুলোকে যদি পরপর লিখি, প্রথমে আমাকে কার বলে দিয়েছে, আমাকে ধরো HCl এর বলে দিয়েছে, আমরা ভ্যালুগুলো লিখি। দেখো আমাকে বলেছে এখানে মোলার কন্ডাক্টেন্স, এই ভ্যালুগুলোকে যদি আমরা অ্যাপ্লাই করি দেখো তাহলে আমরা নিউমেরিক্যালটা পারবো যে মোলার কন্ডাক্টেন্স অফ HCl at infinite dilution এর ভ্যালুটা বলেছে, এটাকে আমরা একটু ভেঙে লিখে দিই অ্যাকর্ডিং টু কোলরাস ল। তাহলে কি লিখতে পারি, ল্যামডা নট H প্লাস প্লাস ল্যামডা নট Cl মাইনাস, এবং এর করেসপন্ডিং ভ্যালুটা আমাকে দিয়ে দিয়েছে কত, আমাকে দিয়ে দিয়েছে 426.2। এটা ইকুয়েশন নাম্বার আমরা 1 করি। বেশ, এরপর আমাকে কি দিয়ে দিয়েছে, আমাকে দিয়ে দিয়েছে ল্যামডা নট মোলার কন্ডাক্টেন্স কার দিয়ে দিয়েছে, আমাকে সোডিয়াম অ্যাসিটেটের দিয়ে দিয়েছে, সোডিয়াম অ্যাসিটেটের দিয়ে দিয়েছে। তো এটাকেও আমরা কোলরাস ল সাহায্য নিয়ে লিখতে পারি কি, CH3COO মাইনাস প্লাস ল্যামডা নট Na প্লাস। এটা কত দিয়ে দিয়েছে, এখানে আমাকে ভ্যালু দিয়ে দিয়েছে, দেখো এখানে 91 দিয়ে দিয়েছে, 91। ইকুয়েশন নাম্বার আমরা 2 লিখছি। তারপর কত দিয়েছে দেখো, তারপর আমাকে দিয়েছে NaCl এর দিয়ে দিয়েছে। তিনটেই কিন্তু, এই তিনটেই তোমরা দেখতে পাচ্ছ, এই তিনটেই কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট। এই স্ট্রং ইলেকট্রোলাইট গুলোকে কাজে লাগিয়ে আমরা কোলরাস ল অ্যাপ্লাই করে দেখো কিভাবে উইক ইলেকট্রোলাইটটা বার করতে পারি। এটা খুবই পপুলার প্যাটার্নের একটা অঙ্ক, আমি এই অঙ্কটা স্পেসিফিক্যালি বলছি না, এই প্যাটার্নের অঙ্কগুলো তোমরা একটু করার চেষ্টা করবে। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, ল্যামডা নট Na প্লাস প্লাস ল্যামডা নট Cl মাইনাস। এটা দিয়ে দিয়েছে কত, এটা দিয়ে দিয়েছে আমার 126.5। ইকুয়েশন নাম্বার 3। আমি আর ইউনিট গুলো লিখলাম না। তো এই তিনটাকে কাজে লাগিয়ে আমাকে কি বার করতে হবে, আমাকে বার করতে হবে, দেখো আমাকে যেটা বার করতে হবে সেটা হচ্ছে ল্যামডা নট অফ অ্যাসিটিক অ্যাসিড। ল্যামডা নট আমাকে এইটা বার করতে হবে। দেখো মোলার কন্ডাক্টিভিটি অফ অ্যাসিটিক অ্যাসিড, যেটা কিন্তু একটা উইক ইলেকট্রোলাইট, যেটা কিন্তু সাধারণভাবে বার করা সম্ভব হয় না। তো এখান থেকে আমাদের তাহলে এইটাকে ব্রেক করলে আমরা কি পাই বলো, ল্যামডা নট CH3COO মাইনাস প্লাস ল্যামডা নট H প্লাস, অর্থাৎ এটাকে আমাকে বার করতে হবে। তো তুমি দেখো আমাকে খুব ভালো করে দেখো এই দুটোকে রাখতে হচ্ছে, তাহলে এই তিনটে ইকুয়েশনে কোনটাতে আছে দেখো, আমি খেয়াল করে যদি একটু দেখো তোমরা, দেখো এই ইকুয়েশনে আমাকে এটা রাখতে হচ্ছে, তাহলে এটাকে রাখতে হচ্ছে। আর কি আছে, H প্লাস, দেখো এই ইকুয়েশনটা H প্লাস আছে। তাহলে খুব ভালো করে খেয়াল করো, আমি যদি এই দুটো ইকুয়েশনকে যদি আমি যোগ করে দিই, ইকুয়েশন 2 এবং 1 কে যদি যোগ করি, তাহলে আমরা এই দুটো পেয়ে যাবো যাদের যোগফল হচ্ছে অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি। আর কি করতে হবে দেখো, আমাদের Na আর Cl এগুলোকে আমাকে তাড়াতে হবে।
তাহলে দেখো এইটাকে যদি বিয়োগ করে দিই আমরা, Na প্লাস আর Cl মাইনাস কে যদি আমরা এই ইকুয়েশনটাকে বিয়োগ করে দিই, দেখো তাহলে এখান থেকে Na আর Na ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে Cl আর Cl ক্যান্সেল হয়ে যাবে। ভালো করে খেয়াল করো, আমি আবার বোঝাচ্ছি। দেখো এইখান থেকে আমাকে এই ইকুয়েশন থেকে এই দুটোকে সামেশন অর্থাৎ এটাকে বার করতে হয়। তাহলে এটাকে যদি বার করতে হয় তাহলে আমাদের কোন ইকুয়েশন এখানে H প্লাস আর CH3 হলো মাইনাসের আয়ন কন্ডাক্টেন্স ভ্যালু গুলো রয়েছে। দেখো এই দুটো ইকুয়েশন 2 এবং 1, তাহলে 2 আর 1 কে যদি আমি যোগ করে আমরা যদি ইকুয়েশন নাম্বার 3 কে বিয়োগ করে দিই দুটো ইকুয়েশন থেকে, তাহলে এই দুটোকে যোগ করবো, এটাকে বিয়োগ করবো, তাহলে দেখো আমাদের এখান থেকে Na টা ক্যান্সেল হয়ে যাবে, এখান থেকে Cl টা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা স্টেট কি করব, ইকুয়েশন 1 প্লাস ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 3 করলে কি হচ্ছে, দেখো সবটা বললাম এগুলো তো আমাদের কেটে যাচ্ছে, তাহলে আমাদের দেখো এটাই থেকে যাবে। এটা যদি করি, এটা করে কি হবে বলো, এটা করলে আমরা পাবো শুধুমাত্র এই আয়নগুলো থাকছে ল্যামডা নট, দেখো CH3 দেখো এখানে যদি আমরা এটা নিই তাহলে আমরা কি পাচ্ছি, ল্যামডা নট, এই প্রথম ইকুয়েশন থেকে শুধু বাড়ছে কোনটা, H প্লাসটা, আর এই ইকুয়েশন থেকে কি বাড়ছে বলো, এই ইকুয়েশন থেকে বাড়ছে ল্যামডা নট CH3 C ডবল ও মাইনাস। তো এটার মানেই তো আমাদের যেটা চেয়েছিলাম, এটার ভ্যালু কত হচ্ছে বলো, আমরা এই দুটোকে যেহেতু প্লাস করেছি তাহলে 426.2 প্লাস 91 মাইনাস 126.5। তো এই ভ্যালুটা কত আসছে আমরা একটু চেক করে ক্যালকুলেট করে নিই। এখানে হচ্ছে আমাদের 426.2 91 2715 এটা আসছে, এখান থেকে মাইনাস হচ্ছে কত 126.5, 126.5 টা মাইনাস হচ্ছে, তাহলে আমাদের 709, তাহলে আমাদের অ্যান্সার আসছে দেখো এখান থেকে, যে যদি আমরা এটাকে আবার লিখি তাহলে এটাকে আমরা সাম করে লিখতে পারি, দেখো এই ভ্যালুটা চলে আসছে। এটা আমরা বার করতে চেয়েছিলাম যে অ্যাসিটিক অ্যাসিডের ইনফাইনাইট ডাইলুশনে যেটা বার করতে দিয়েছে, এই দুটোকে আমরা যোগ করলে এটা পেয়ে যাব। এর ভ্যালুটা কত আসছে, 390.7 এই ভ্যালুটা পাচ্ছি। তাহলে এইভাবে আমরা কোহলারস লকে অ্যাপ্লাই করে কি বার করতে পারবো, আমরা কোহলারস লকে অ্যাপ্লাই করলে দেখো আমাদের ভ্যালুগুলো কিন্তু আমরা বার করে ফেলতে পারছি যে কতটা আমাদের ভ্যালু আসতে পারে। তো এখান থেকে দুটো প্রবলেম ছিল, একটা কোহলারস লকে ডিফাইন করতে বলেছিল এবং নিউমেরিক্যালটা তোমরা এইভাবে করবে। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি। তাহলে তোমাদের দেখো পরের আমরা কোশ্চেনে চলে আসি। দেখো পরের কোশ্চেনটা কি ছিল, যে হ্যাঁ এখানে একটা কোশ্চেন দেওয়া হয়েছে, দেখো ভালো করে খেয়াল করো। এই কোশ্চেনটা বলছে তোমাদের খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা একটা ডি ব্লকের একটা কোশ্চেন তোমাদের এখানে দেওয়া হয়েছে। দেখো ডি ব্লকের যে কোশ্চেন, এখানে ক্রোমিয়াম 2+, দেখো এখানে কোশ্চেন দিয়েছে ক্রোমিয়াম 2+ is a reducing agent but Mn3+ is an oxidizing agent, though both have D4 electronic configuration. Why? And write the general electronic configuration of lanthanide. DF ব্লকের কোশ্চেন। এখানে আবারও বলছি, এখানে আমাদের কোনো রকম ইন্টারনাল অর থাকছে না, আমাদের টোটাল কি থাকছে, 4টে কোশ্চেন থেকে তোমাকে স্টেট 2টো কোশ্চেন করতে হবে, অপশন কিন্তু অনেক বেশি থাকবে। তাহলে ফার্স্টের অ্যান্সারটা আমরা খোঁজার চেষ্টা করি। ফার্স্টের যে কোশ্চেনটা আছে কি বলেছে, ক্রোমিয়াম 2+ এবং Mn3+, তুমি যদি দুজনের ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, এরও দেখবে আর্গন 3d4, এরও দেখবে আর্গন 3d4। তো এখানে যেটা ঘটে দেখো, তোমরা তো জানতেই যে D5
এবং D10 এগুলো স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন বোঝায়। কেন সেটা তোমরা জানো, যে আমরা এখানে হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের ব্যাপারটা আমরা পড়েছিলাম, কমপ্লিটলি ফিল্ড বা হাফ ফিল্ড। এখানে হাফ ফিল্ড এবং এক্সচেঞ্জ এনার্জি এখানে একটা ফ্যাক্টর করে, যে কারণে এই হাফ ফিল্ডটা বেশি স্টেবল হয়। আর একই রকম ভাবে এখানেও এক্সচেঞ্জ এনার্জি থাকে এবং এইগুলো বেশি স্টেবল হয়, এটা তোমরা পড়েছিলে। দেখো এখন প্রশ্ন হচ্ছে যে তোমরা এই যে ক্রিস্টাল ফিল্ড থিওরি আমরা দেখেছি কোঅর্ডিনেশন কেমিস্ট্রিতে, সেখানে কিন্তু তোমরা দেখবে এটা যখন দুটো সেটে ভেঙে গেল, যে কোনো লিগ্যান্ড, ইভেন অ্যাকুয়াস সলিউশন হতে পারে, স্ট্রং লিগ্যান্ড হলে আরো সেই গ্যাপটা বেশি হবে। তো যে অ্যাকুয়াস সলিউশনে একটা, যদিও জল একটা উইক লিগ্যান্ড, তাহলে সেখানে দুটো সেটে ভেঙে যাচ্ছে, এটাকে বলা হচ্ছে ইজি সেট, এটাকে বলা হচ্ছে T2G সেট। এবং দেখো এখানে এটার পর দেখা গিয়েছিল যে শুধুমাত্র এই দুটো স্টেবল তা নয়, অনেক সময় D3টাও বেশি স্টেবল হয়। অন্তত দেখো এই যে T2G3 যদি মনে করো হয়, মনে করো এখানে একটা করে ইলেকট্রন থাকে, সেটা কিন্তু অনেক সময় দেখা যায় স্পেশাল স্টেবল হয় অন্যান্য যে আদার যে কনফিগারেশনের থেকে। কেন, আমরা অন্তত অ্যাকুয়াস মিডিয়ামে কি হচ্ছে, এই অক্টাইডাল ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিংটা হচ্ছে, ফলে অন্তত যদি T2G তে আমরা যদি 3টে ইলেকট্রন থাকে, সেটা কিন্তু স্পেশাল স্টেবিলিটি পাচ্ছে। কারণ এখানে সেই একই গল্প, এক্সচেঞ্জ এনার্জিটা আমাদের একটা ফ্যাক্টর হচ্ছে, অন্তত একটা সেট তো আমাদের হাফ ফিল্ড হচ্ছে। আর 2 নম্বর তোমরা হয়তো পড়েছো যে ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি। আমাদের এখানে যখন তলায় অর্থাৎ T2G তে যত বেশি ইলেকট্রন থাকবে, ইজি তে কম থাকলে, তাহলে আমাদের ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জিটাও বেশি হয়। তাহলে এটা মনে রাখবে, এটাও কিন্তু স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনকে ডিনোটস করে। আবার যদি স্ট্রং, তোমাদের মনে দেখা যায় স্ট্রং ফিল্ড লিগ্যান্ড হয় যেমন সায়ানাইড, বা সেক্ষেত্রেও কিন্তু D6টাও কিন্তু কখনো কখনো বেশি স্টেবল হয়। তো এই দুটো বাদ দিয়ে আমরা নতুন দুটো কথা মনে রাখবো, D3 এবং D6ও কখনো কখনো স্টেবল হয়। কেন, অন্তত পক্ষে T2G3 বা T2G6 হলে সেটা স্পেশাল স্টেবিলিটিকে ডিনোটস করে। তো এখানে এর সঙ্গে এটা রিলেশন কি, অবশ্যই রিলেশন আছে। এখানে দেখো ক্রোমিয়াম 2+ কি হয়, যেখানে বলছে কি ক্রোমিয়াম 2+ ইজ রিডিউসিং, তার মানে এখানে ক্রোমিয়াম কি করে 3+ যদি একটা ইলেকট্রন, দেখো এখানে রিডিউসিং মানে এখানে দেখা যাচ্ছে যে যদি এই ধরো একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে কি হবে, Cr2+ হবে, যেটা কি হবে 3D3, তার মানে T2G3, যেটা কিন্তু একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনকে ডিনোটস করছে। তাহলে স্টেবল যদি ইলেকট্রনিক কনফিগারেশন হয়, তাহলে কি করছে, ও ইলেকট্রন কিন্তু ও ছেড়ে দিচ্ছে। তাহলে ও যদি ইলেকট্রন ছাড়ে, তাহলে কাউকে ইলেকট্রন নিতে সাহায্য করছে, তাই জন্য এটা রিডিউসিং, অন্যকে রিডিউস করছে, অর্থাৎ ও নিজে ইলেকট্রন ছেড়ে দিয়ে Cr, আমরা কি হচ্ছে Cr2+, তাহলে এখানে Cr এখানে 2+ হবে, এখানে 3+ কনভার্ট হয়ে যাচ্ছে, ভুল লিখেছিলাম। তাহলে 2+ কি করছে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cr3+ এ চলে যাচ্ছে, যেটা কি হচ্ছে T2G3 ইলেকট্রনিক কনফিগারেশন। তোমাদের আগেই বললাম অন্তত T2G3 যেটা নিচের সেটের যে স্টেবিলিটিটা বোঝাচ্ছে, তাহলে এই জন্য স্পেশাল স্টেবিলিটি পাচ্ছে। এবং এই স্পেশাল স্টেবিলিটি পাওয়ার জন্য কি হচ্ছে, এটা একটা ইলেকট্রন ছাড়ার একটা টেন্ডেন্সি দেখা যায় এবং অন্যকে কি করে, রিডিউস করার টেন্ডেন্সি দেখা যায়। অন্যদিকে এ একটা অন্য পদ বেশি নাই, এ কি করে Mn3+ কি করে আবার অন্যভাবে স্টেবিলাইজ হয়। এ কি করে, একটা ইলেকট্রন, ও যেমন একটা ইলেকট্রন ছেড়ে দিল, এই একটা ইলেকট্রন গ্রহণ করে, করে কি হয় Mn2+ হয়, তাহলে কিন্তু আমাদের হবে 3D5। এবং সেটাও জানো তোমরা, হাফ ফিল্ড হলে সেটাও স্টেবল হয়, তোমরা জানো এক্সচেঞ্জ এনার্জি অনেক বেশি হয় এক্ষেত্রে, ফলে এটাও কিন্তু স্টেবল। তাহলে এটাও যেমন স্টেবল, এটাও যেমন একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশনটা আমাদের ডিনোটস করছে, এটাও কিন্তু একটা স্টেবল ইলেকট্রনিক কনফিগারেশন ডিনোটস করছে। শুধু দুজনের পথটা আলাদা, একজন ইলেকট্রন ছেড়ে দিয়ে স্টেবল হচ্ছে, একজন ইলেকট্রন নিয়ে স্টেবল হচ্ছে। তাই জন্য এখানে ক্রোমিয়াম 2+ কি করবে, একটা রিডিউসিং এজেন্ট বা বিজারক রূপে ক্রিয়া করে, আর Mn3+ অন্যভাবে সুস্থিতি লাভ করছে, এ কি করছে, একটা জারক রূপে কাজ করে, নিজে ইলেকট্রন গ্রহণ করছে, অন্যের জারণে সাহায্য করছে, অন্য থেকে ইলেকট্রন নিতে সাহায্য করছে। এ কি করছে, ইলেকট্রন ছাড়ছে, অন্যকে কি করছে, রিডিউস করতে সাহায্য করছে। আর পরের কোশ্চেন কি আছে, বলছে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন অফ ল্যান্থানাইড। তো ল্যান্থানাইডের সাধারণ ইলেকট্রন বিন্যাস কি হবে, আমরা
ল্যান্থানাইটের যে কাছাকাছি ইনার্ট গ্যাস সেটাকে লিখবো লেখার পর আমরা কি লিখবো এইভাবে আমরা এদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখে দেবো। তাহলে এখানে আমাদের এফ এ 1 থেকে 14টা ইলেকট্রন থাকতে পারে, ডিতে স্টেবিলিটি অনুযায়ী কখনো 0 কখনো 1 বিভিন্ন নাম্বারের ইলেকট্রন থাকতে পারে। তো এইভাবে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন গুলোকে কি করব, ডিনোট করব। ঠিক আছে, তাহলে এটা তোমাদের গেল যে কিভাবে আমরা জেনারেল ল্যান্থানাইডের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আমরা বুঝতে পারলাম। এরপর আমরা চলে যাই পরের কোশ্চেনে। দেখো যেটা আছে কি বলছে যে সেরিয়াম 4+ যে গুড অক্সিডাইজিং এজেন্ট, সেরিয়াম 4+ গুড অক্সিডাইজিং এজেন্ট, আর এখানে সামারিয়াম বলছে যে একটা গুড রিডিউসিং এজেন্ট। তো এটা আমরা কি করে বলবো, দেখো আমরা জানি যে ল্যান্থানাইডের যে ইলেকট্রনিক কনফিগারেশন থেকে আমরা দেখলাম ল্যান্থানাইডের কিন্তু আমাদের স্টেবল অক্সিডেশন স্টেট তুমি যদি দেখো ল্যান্থানাইডের সেটা হচ্ছে +3। স্টেবল অক্সিডেশন স্টেট কি +3, খুব সিম্পল কোশ্চেন। তো যেহেতু ল্যান্থানাইডের স্টেবল অক্সিডেশন স্টেট +3, তাহলে কি হবে আমাদের দেখো সেরিয়াম এখানে 4+ স্টেটে রয়েছে, আর সামারিয়াম কি আছে বলো, সামারিয়াম এখানে 2+ স্টেটে রয়েছে। তাহলে এ কি করবে, এই একটা ইলেকট্রন নিয়ে কি হবে C3+ স্টেটে চলে আসবে, আর এ একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কি করবে Sm3+ স্টেটে চলে আসবে। তো দেখো এ কি করছে, একটা ইলেকট্রন নিচ্ছে মানে নিজে কি হচ্ছে, নিজে আমাদের ওখানে রিডিউসড হচ্ছে। তাহলে দেখো এখানে সেরিয়াম কি করবে, অক্সিডাইজিং এজেন্ট, কারণ অন্যের অক্সিডেশনে হেল্প করবে। সেই একইভাবে সামারিয়ামের ক্ষেত্রে কি হবে, সামারিয়াম 2+ থেকে দেখো 3+ এ যাবে, ওর স্টেবল অক্সিজেন স্টেট যে ল্যান্থানাইডের যে সাধারণ যে ইলেকট্রনিক আমি যদি কনফিগারেশন থেকে দেখি দেখবো যে স্টেবল অক্সিজেন স্টেট কি +3। তাহলে +3 তে এ কি করবে, একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে +3 অবস্থায় চলে আসবে। তাহলে +3 অবস্থায় চলে এলে কি হবে, তোমরা দেখতে পাবে এ স্টেবল হবে, কিন্তু অন্যকে কি করবে, যেহেতু ইলেকট্রন ছাড়ছে অন্যকে ইলেকট্রন নিতে সাহায্য করবে। তাহলে এ ওই জন্য C+4 হচ্ছে একটা জারক পদার্থ হিসেবে কাজ করে, আর Sm2+ কি করবে, একটা বিজারক পদার্থ রূপে কাজ করবে। এর সঙ্গে যে পরবর্তী একটা কোশ্চেন জুড়ে রয়েছে সেটা হচ্ছে, এটাও খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো যে CrO4 2- ক্রোমেট আর হচ্ছে ডাইক্রোমেট, এদের পারস্পরিক রূপান্তর খুব ইন্টারেস্টিং। তোমরা এটা প্র্যাকটিক্যালি করে দেখতে পারো ল্যাবে যদি কখনো সুযোগ পাও। এটা ইয়েলো কালারে, এটা হচ্ছে অরেঞ্জ কালারে, এটা ইয়েলো কালার, এটা হচ্ছে অরেঞ্জ কালার। তোমরা কি করবে, যদি একটু আমরা অ্যাসিড নিই, অ্যাসিডিক মিডিয়ামে যদি নিয়ে যাই, আমরা দেখতে পাবো যখন অ্যাসিডিক মিডিয়ামে যাব তখন এখানে পটাশিয়াম ডাইক্রোমেট যেমন হয়, তোমরা যেমন অরেঞ্জ কালার, এখান থেকে ক্রোমেট তৈরি হবে, ক্রোমেট থেকে এখানে ডাইক্রোমেট তৈরি হচ্ছে। এবং কি হচ্ছে, আমরা দেখো এখানে আমাদের 8টা এখানে অক্সিজেন আছে, এখানে 7টা, তাহলে এখানে আমাদের 2খানা দিলে আমাদের একটা ওয়াটার তৈরি হবে। দেখো এখানে H2 তৈরি হচ্ছে। তো মোদ্দা কথা, আমাদের যখন অ্যাসিডিক মিডিয়ামে দেবো, এই রিয়াকশনটা দেখে তুমি দেখতে পাচ্ছ এটা একটা ইকুইলিব্রিয়ামে থাকে। আমি যদি অ্যাসিডিক মিডিয়াম অ্যাড করি, অর্থাৎ পিএইচ যদি আমাদের <7 হয়, যত অ্যাসিডিক মিডিয়ামে যাব তত এদিকে যাওয়ার টেন্ডেন্সি কিন্তু বাড়বে। অ্যাসিডিক মিডিয়ামে আমাদের তার ইয়েলো কালারের ক্রোমেট কিসে চলে যাবে, আমাদের অরেঞ্জ কালারের ডাইক্রোমেটে চলে যাবে। কারণ পিএইচ দেখো এখানে যদি আমরা তোমরা লা চ্যাটেলিয়ার প্রিন্সিপাল দেখো, H+ যত বাড়বে তত আমাদের এখানে লেফট টু রাইটে যাওয়ার টেন্ডেন্সি বেশি। দেখো H+ এর কনসেন্ট্রেশন যত বাড়বে তত আমাদের এখান থেকেও তুমি বুঝতে পারছো লেফট থেকে আমাদের রাইটে যাওয়ার টেন্ডেন্সিটা বাড়বে, কিন্তু কনসেন্ট্রেশন H+ বাড়ছে। ঠিক আমরা যদি রিভার্স ভাবি, পিএইচ যদি >7 হয়ে যায়, পিএইচ যদি >7 হয়ে যায়, অর্থাৎ ক্ষারীয় মাধ্যম বেসিক মিডিয়াম হয়ে যায়, তখন দেখা যাবে ডাইক্রোমেট থেকে আবার কোথায় চলে আসবে, ক্রোমেটে চলে আসবে। তো কোশ্চেন ওটাই ছিল যে পিএইচ এই ইকুইলিব্রিয়ামকে কিভাবে কন্ট্রোল করে। তাহলে পিএইচ যদি কম হয় তাহলে ক্রোমেট থেকে ডাইক্রোমেট হয়ে যাবে, পিএইচ যদি 7-এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে রিয়াকশন কোন দিকে যাবে, রিভার্স রিয়াকশন হবে, অর্থাৎ ডাইক্রোমেটটা ক্রোমেটে চলে যাবে। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট ইজ ল্যান্থানাইড কন্ট্রাকশন। দেখো ল্যান্থানাইডের ক্ষেত্রে তুমি দেখতে পাবে ল্যান্থানাইড যে এলিমেন্ট গুলো রয়েছে
সেরিয়াম, প্রাসোডিয়াম তোমরা যদি পরপর দেখো, তুমি দেখতে পাবে কি ল্যান্থেনাইট যে এলিমেন্ট গুলো রেডিয়াস, তো রেডিয়াস যত তুমি এখান থেকে লুটেসিয়ামের দিকে যাবে, দেখবে যে তাদের রেডিয়াসটা, সেটা তুমি অ্যাটমিক রেডিয়াস হতে পারে, আয়নিক রেডিয়াস হতে পারে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করবে উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার। তাহলে এদের পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে তুমি দেখতে পাবে এদের কি হবে, এদের রেডিয়াসটা একটা নির্দিষ্ট হারে দেখতে পাবে আস্তে 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 কমছে, নির্দিষ্ট রেটে একটা কমতে থাকবে। তো এই ঘটনাটাকেই বলা হচ্ছে ল্যান্থেনাইট কন্ট্রাকশন। আবারও বলছি যে ল্যান্থেনাইট মৌলগুলির ক্ষেত্রে তাদের পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে একটি নির্দিষ্ট হারে হ্রাস পেতে থাকে। এই ঘটনাটাকে বলা হচ্ছে ল্যান্থেনাইট কন্ট্রাকশন। যদিও আমরা ইউরোপিয়াম এবং ইটারবিয়ামের ক্ষেত্রে একটু অ্যাটমিক রেডিয়াসের ক্ষেত্রে একটু এক্সেপশন দেখতে পাই, তাছাড়া আমরা দেখতে পাবো যে অন্যান্য ক্ষেত্রে এটা পুরোপুরি হোল্ড করে। যেটা বললাম যে তাদের যে উইথ ইনক্রিজিং অ্যাটমিক নাম্বার কি হচ্ছে, এদের অ্যাটমিক রেডিয়াস অর আয়নিক রেডিয়াস গ্র্যাজুয়ালি ডিক্রিজ করছে। এটাকেই বলা হয় ল্যান্থেনাইট কন্ট্রাকশন, ল্যান্থেনাইট সংকোচন। কাকে বলে বলবো, এর কারণটা কি, কারণটা একটু জেনে নাও। কারণ হচ্ছে তোমরা স্ক্রিনিং এফেক্ট বা শিল্ডিং এফেক্ট করেছিলে, যে এস অরবিটাল, যে আমরা পরপর দেখি এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল। দেখো এফ অরবিটাল অনেক বেশি স্ক্যাটার্ড, অনেক বেশি ডিফিউজড, অনেক বেশি পরিব্যাপ্ত। তাই জন্য কি হচ্ছে, দেখো আমরা যদি দেখি যে এস, পি, ডি, এফ, তো দেখতে পাবো এফ অরবিটালের স্পিনিং অ্যাবিলিটি অনেক কম। তো আমরা যদি ল্যান্থেনাইট যে ইলেকট্রনিক কনফিগারেশন দেখেছিলাম, দেখো যদি আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন গুলো আরেকবার লিখি, আমাদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন 6s2 5d0 কখনো 1 4f 1 to 14, সরি 0 to 14। তো তুমি দেখতে পাবে এখানে ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখো, যে যত তুমি অ্যাটমিক নাম্বার বাড়ছে, আমাদের কি হচ্ছে নিউক্লিয়াসে নাম্বার অফ কি হচ্ছে, নিউক্লিয়াসে নাম্বার অফ প্রোটন বাড়ছে। কিন্তু দেখো এখানে ইলেকট্রনটা কোথায় যাচ্ছে, এফ এ যাচ্ছে, একটা করে ইলেকট্রন এফ এ ভর্তি হচ্ছে। কিন্তু এফ তো একটা ডিফিউজড অরবিটাল, একটা ছড়িয়ে থাকা অরবিটাল, ফলে তার আড়াল করার ক্ষমতা অর্থাৎ স্কিনিং এফেক্টটা কিন্তু সেই হারে বাড়ছে না যতটা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বাড়ছে। তাহলে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ উইথ ইনক্রিজ ইন অ্যাটমিক নাম্বার, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে ডিউ টু পুয়ার স্কিনিং এফেক্ট অফ এফ অরবিটাল। তাহলে এফ অরবিটালের আবরণী ক্ষমতা খুব কম হওয়ার কারণে ইলেকট্রন, যেহেতু আমাদের যত বেশি অ্যাটমিক নাম্বার বাড়ছে, প্রোটন গুলো কোথায় যাচ্ছে, প্রোটন গুলো নিউক্লিয়াসে যাচ্ছে, কিন্তু ইলেকট্রন গুলো তো আমাদের এফ অরবিটালে যাচ্ছে, যার আবরণী করার ক্ষমতা খুব কম। যার কারণে দেখা যাবে কার্যকরী নিউক্লিয়াসের আকর্ষণ বল বেড়ে যায় যত পারমাণবিক ক্রমাঙ্ক বৃদ্ধি পায়। এই জন্য রেডিয়াসটা আস্তে 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 ছোট হতে থাকে। এটা হলো কারণ। পরের কোশ্চেন কি আছে, জিঙ্ক ইজ নট আ ট্রানজিশন এলিমেন্ট। জিঙ্ক কেন সন্ধিগত মৌল নয়? দেখবে ট্রানজিশন এলিমেন্টের যে কন্ডিশন ছিল সেটা কি ছিল, যে কোনো মৌলর যদি দেখো যে ডি অরবিটালে 0, দেখো ভালো করে খেয়াল করবে, ডি অরবিটালে যদি আমাদের এরকম থাকে কন্ডিশন, ইনকমপ্লিট ডি অরবিটাল থেকে, অর্থাৎ ডি তে 1 to 9, ডি থেকে 1 to 9 যদি আমাদের ইলেকট্রন থাকে, অর্থাৎ ইনকমপ্লিট ডি অরবিটাল থাকে, তাদেরকে আমরা ট্রানজিশন এলিমেন্ট বলি। অর্থাৎ এটা হতে পারে আইদার ইন অ্যাটমিক স্টেট অর এনি স্টেবল অক্সিডেশন স্টেট। তুমি দেখতে পাবে জিঙ্কের ক্ষেত্রে যদি তুমি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো, জিঙ্ক কেন ট্রানজিশন এলিমেন্ট নয়, দেখো জিঙ্ক 30, জিঙ্কের যে ইলেকট্রনিক জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা আমরা যদি দেখি জিঙ্কের অ্যাটমিক স্টেটে, তাহলে কি দেখতে পাবো, 4s2 3d10। এবার আমরা জিঙ্কের যে স্টেবল অক্সিডেশন স্টেট আমরা একটাই চিনি, যে জিঙ্কের যে স্টেবল অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে Zn2+, অর্থাৎ 4s থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে আমাদের এখানে ইলেকট্রনিক কনফিগারেশন কি পাবো, 3d10। তাহলে দেখো এখানে জিঙ্কের কোনো অবস্থাতেই, সেটা অ্যাটমিক স্টেটে হতে পারে বা স্টেবল কোনো অক্সিডেশন স্টেটে হতে পারে, কোনো অবস্থাতেই কিন্তু ইনকমপ্লিট ডি অরবিটাল নেই। অর্থাৎ দু ক্ষেত্রেই দেখো আমাদের কটা ইলেকট্রন আমরা দেখতে পাচ্ছি, 10টা করে দিতে ইলেকট্রন রয়েছে। তাহলে এই কারণে জিঙ্ক কিন্তু ট্রানজিশন এলিমেন্ট নয়। কিন্তু তুমি কপারের ক্ষেত্রে দেখো, দেখতে পাবে কপার
এখানে একটু বলে দিই এই প্রসঙ্গে, কপার প্লাস যখন করবে দেখবে যে তোমাদের ইলেকট্রনিক কনফিগারেশন কি আসবে। কপার 2+ যদি আমরা করি, এই প্রসঙ্গে একটু বলে দিই, কপারের যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন তুমি দেখবে, কপার নর্মাল কপারের ক্ষেত্রে কি দেখতে পাও, ইলেকট্রনিক কনফিগারেশন 4s1 3d10, বাট কপার 2+ সেক্ষেত্রে কি দেখতে পাবে, দেখো দুটো ইলেকট্রন যদি বেরিয়ে যায় CD9। তো এই জন্য কপার কিন্তু ট্রানজিশন এলিমেন্ট, এই জন্য কপার দেখবে ট্রানজিশন এলিমেন্টের জন্য কালার দেখায়, কপারের যে সল্ট গুলো কালার, কিন্তু জিঙ্কের কিন্তু কালার নয়, কারণ জিঙ্কের ডিডি ট্রানজিশনও হয় না। যদি আমাদের কোশ্চেনটা কি ছিল যে জিঙ্ক কেন ট্রানজিশন এলিমেন্ট নয়, তাহলে আমাদের বলতে হবে কি জিঙ্কের কোনো অবস্থাতেই, সেটা পারমাণবিক অবস্থায় হোক বা কোনো সুস্থিত জারণ অবস্থায়, আইদার ইন অ্যাটমিক স্টেট অর এনি স্টেবল অক্সিজেন স্টেট, এর কখনোই কি দেখা যাচ্ছে না, কোনো আমরা ইনকমপ্লিট ডি অরবিটাল পাচ্ছি না, সবসময় ডিটা পুরোপুরি ভর্তি, D10 সিস্টেম, ফলে জিঙ্ক ট্রানজিশন এলিমেন্ট নয়। এরপরের কোশ্চেন আমরা চলে যাই। আচ্ছা, এরপরের কোশ্চেন কি আছে দেখো, বলছি যে পরের কোশ্চেন আমাদের যেটা বলছে সেটা হচ্ছে দুটো বেস দিয়েছে, ল্যান্থানাম হাইড্রক্সাইড আর লুটেসিয়াম হাইড্রক্সাইড, কার বেসিসিটি বেশি এবং কেন সেটা বলতে বলছে। তোমরা জানো, একটু আগেই বললাম ল্যান্থানাইট যে কন্ট্রাকশনের জন্য তোমরা নিশ্চয়ই জানো যে আমরা যদি দুটো আয়নের কথা বিচার করি, যে ল্যান্থানাম 3+, দুটোতেই এখানে 3+ স্টেটে রয়েছে, দেখো ভ্যালেন্সি যেহেতু 3, দুটোই +3 স্টেটে রয়েছে, তো আমরা যত লুটেশিয়ামের দিকে যাব তত কি হবে, তাদের সাইজটা ছোট হবে, অর্থাৎ ল্যান্থানাম 3+, এর থেকে লুটেশিয়াম 3+ এর কি হবে, সাইজটা ছোট হবে। তো তোমরা ফ্যাজান্স রুল পড়েছিলে ক্লাস 11-এ তোমাদের ছিল, সেখানে কি দেখেছিলে যে একটা ক্যাটায়নের কাছে যখন একটা অ্যানায়ন থাকে তখন কি করে, তোমরা জানো যে ক্যাটায়নটা তার পাশের যে অ্যানায়নের ক্লাউডটাকে কিছুটা পোলারাইজড করে, কিছু নিজের দিকে কিছুটা টেনে নেয়, কিছুটা পোলারাইজড করে, যত বেশি পোলারাইজড করে তত কোভ্যালেন্ট ক্যারেক্টার দেখা যায়, যত তাদের মধ্যে ধ্রুবায়ন দেখা যায়, অর্থাৎ ক্যাটায়নের চার্জ ডেনসিটি যত বেশি হয়, ক্যাটায়নের আয়নিক পোটেনশিয়াল যত বেশি হয়, তো যত স্মল সাইজের হবে এবং চার্জের পরিমাণ যত বেশি হবে, এটাকে আমরা ফাই দিয়ে ডিনোট করি, এটা কি চার্জ বাই রেডিয়াস, আমরা জানি চার্জ বাই রেডিয়াস। তো চার্জ বাই রেডিয়াস যত বেশি হবে তত কি হচ্ছে বাবু, তত আমাদের দেখতে পাবে পোলারাইজেশন বেশি হবে, কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হবে। তো দেখো তুমি এখানে কোশ্চেনটা কি ছিল যে কোনটা বেশি বেসিক হবে, তাহলে আমরা প্রথমে দেখি কোনটা বেশি আয়নিক হবে, এটা বেশি আয়নিক হবে, সেখান থেকে ওএইচ লিবারেশনটা সহজ হবে। তো এখানে একটা La3+ আছে আর La3+ আছে, তাহলে দেখতে পাচ্ছ দুটোই আমাদের 3+, কিন্তু এর সাইজটা কি, এর সাইজটা ছোট, তাহলে এর কাছে যে আয়নটা থাকছে, ধরো OH- আয়ন রয়েছে, এর কাছেও যে OH- আয়নটা রয়েছে, তাহলে কে বেশি পোলারাইজড করবে, তুমি দেখতে পাবে যে পোলারাইজেশনটা বেশি হবে, কিন্তু এতে দেখো আয়নিক পোটেনশিয়াল চার্জ বাই রেডিয়াস, চার্জ তো দুজনেই সমান, কিন্তু এর রেডিয়াসটা ছোট হওয়ার কারণে এর চার্জ ডেনসিটি বেশি, ফলে পোলারাইজিং পাওয়ার বেশি হবে, তাহলে এ বেশি পোলারাইজ করবে, এ তো অত বেশি পোলারাইজ করতে পারবে না, তাহলে এখানে পোলারাইজেশনটা বেশি হচ্ছে, তাহলে এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি হচ্ছে, তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার যদি বেশি হয় তাহলে এখান থেকে সহজে OH- আয়ন বেরিয়ে আসতে পারবে না, রাদার এর কোভ্যালেন্টের থেকে আয়নিক ক্যারেক্টার এর তুলনায় বেশি, ফলে লিবারেশন অফ OH- আয়ন এখান থেকে ইজিয়ার হবে, ফলে কার বেসিসিটি বেশি হবে, ল্যান্থানাম হাইড্রক্সাইডের বেসিসিটি লুটেসিয়াম হাইড্রক্সাইডের থেকে বেশি হবে। এর পরের কোশ্চেন কি দিয়েছে, এটা একটা রিয়াকশন দিয়েছে, সেটাকে কমপ্লিট করতে দিয়েছে। দেখো এটা খুব পরিচিত একটা রিয়াকশন, তোমরা টাইট্রেশন 11-এ যেটা ছিল সেখানে কিন্তু পড়েছো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের রিয়াকশন, তো সেটাই এখানে দেওয়া হয়েছে। তোমাদের একটু বলবো রিয়াকশন গুলোকে তোমরা কিন্তু যদি তোমরা খুব মানে ইনঅর্গানিকের যে স্পেশালি যে রিয়াকশন গুলো, এখানে কোনো মেকানিজম তো নেই, তোমরা কি করবে ইনঅর্গানিকের রিয়াকশন গুলোকে আয়ন ইলেকট্রন মেথডে ভাবার চেষ্টা করবে, অর্থাৎ এগুলোকে আয়নে ভেঙে দিয়ে সেখান থেকে তোমরা একটু ব্যালেন্স করার চেষ্টা করবে, তাহলে তোমাদের দেখবে ব্যালেন্স করতে সুবিধা হবে। অনেক ক্ষেত্রে এইভাবে আয়ন ইলেকট্রনে তোমাকে আয়নে ভেঙেই দেয়, কিন্তু যখন তোমরা আয়নে ভেঙে দেওয়া থাকবে না, তোমরা একটু আয়নে ভেঙে নিয়ে যদি একটু ভাবতে পারো তাহলে সুবিধা হবে। আর নইলে তোমাকে, যেটা আমরা চিরাচরিত করে থাকি,
যে কোনো একদিকের তোমাকে পরীক্ষায় অত সময় যদি না থাকে, তোমাকে যে কোনো একদিকের দুপাশের রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট গুলো মনে রাখবে, এবং যে কোনো একদিকে তোমরা ব্যালেন্স করে রিয়াক্টেন্টের নামগুলো মনে রাখবে। তাহলে তোমাদের কোন দিকটা তোমরা পরীক্ষায় ক্যালকুলেট করে ফেলতে পারবে। তো এইগুলো তোমাদের বারবার বলছি, ওই জন্য একটু আয়ন ইলেকট্রন পদ্ধতি তোমরা যেটা শিখেছো ব্যালেন্স করা অলরেডি ক্লাস 11-এ ছিল, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো এটাকে আমরা কি করে করব, এখানে যে রিয়াকশনটা বলছে MnO4 মাইনাস পারম্যাঙ্গানেট আয়ন C2O4 2 মাইনাস অক্সালেট আয়ন, আর এখানে আছে H প্লাস আয়ন। এটা কমপ্লিট করতে দিয়েছে, তাহলে কমপ্লিট রিয়াকশনটা আমাদের কি হবে, আমরা এখান থেকে জানি Mn2 প্লাস হয়, এবং এর যে ভায়োলেট কালারটা ওই জন্য কালারলেস হয়ে যায়, আর তার সাথে কি হয় CO2 তৈরি হয়, আর ওয়াটার তৈরি হবে অবশ্যই। তো দেখো এটাকে অটোমেটিক্যালি বেরিয়ে আসবে, তোমরা একটু যদি ব্যালেন্স করতে চাও ব্যালেন্স করে নিতে পারো। দেখো এখানে আমাদের ইলেকট্রন ট্রান্সফার কটা হচ্ছে, দেখো তোমরা এইভাবে ভাবতে পারো, এখানে +7 থেকে +2 তে যাচ্ছে, তাহলে এখানে ইলেকট্রন ট্রান্সফার কটা হচ্ছে, এখানে আমাদের ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে 5 খানা। দেখো এ কি করছে, 5 খানা ইলেকট্রন নিচ্ছে। আর এখানে দেখো আমাদের ইলেকট্রন ট্রান্সফার কটা হচ্ছে, আমরা এখানে একটা 2 বসিয়ে দিই, তাহলে আমাদের অ্যাটম ব্যালেন্স হয়ে যাবে। এখানে 2টো কার্বন আছে, 4টে অক্সিজেন আছে, অ্যাটম ব্যালেন্স হয়ে গেল। আর এইখানে দেখো, তাহলে দেখো 2টো ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। তোমরা যদি ব্যালেন্স করতে চাও, দেখো এখানে তাহলে 2টো ইলেকট্রন বেরোচ্ছে, 5টা ইলেকট্রন নিচ্ছে। আর আরেকটা কথা খেয়াল করো, এখানে আমাদের অক্সিজেন, দেখো এখানে তো অক্সিজেন আমাদের ব্যালেন্স হয়ে গেল, কিন্তু এখানে দেখো অক্সিজেন ব্যালেন্স হয়নি, এখানে 4টে অক্সিজেন আছে, ওদিকে কিন্তু অক্সিজেন ম্যাঙ্গানিজের সঙ্গে নেই। তাহলে কি করতে হবে, এই 4টে অক্সিজেনকে তোমরা কি করতে হবে, বার করতে হবে। 4টে অক্সিজেন মানে 4টে অক্সাইডকে বার করতে হবে। তাহলে এই ডাবল নাম্বার, অর্থাৎ আমাদের 8 খানা H+ দিতে হবে। তোমরা শিখেছিলে ব্যালেন্স কিন্তু 11-এ, 8 খানা H+ দিলে এখানে 4 খানা ওয়াটার তৈরি হবে। এবার ইলেকট্রন ট্রান্সফার, এখানে তো দুটো ইকুয়াল হতে হবে, এখানে 5, যদিও আবার বলছি পরীক্ষায় তো এত সময় পাবে না, তোমরা একটা দিক অন্তত রিয়াক্টেন্টের সঙ্গে তোমরা নাম্বার গুলো যদি স্টয়চিওমেট্রিক যে কোএফিসিয়েন্ট গুলো মনে রাখতে পারো, কোন দিকটা তোমরা ওখানে হিসাব করতে পারবে, কারণ এত সময় পাবে না। তো যদি খুব অসুবিধা হয়, তাহলে এই আয়ন ইলেকট্রন মেথডে তোমাদের করে নিতে হবে। তাহলে এখানে দেখো 2টো ইলেকট্রন, এখানে 5টা ইলেকট্রন রয়েছে, তো আমাকে দুটোকে ইকুয়াল করতে গেলে কি করতে হবে, দুটোকে ইকুয়াল করতে গেলে আমাকে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে এখানে আমাদের 5 বসবে, এবং এখানে আমাদের দেখো না ভুল করলাম, এখানে আমাদের 5 বসবে, এখানে আমাদের তাহলে কত হবে, 10 হয়ে যাবে। দেখো এখানে 10 হয়ে যাবে। আর এখানে আমাদের কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। দেখো এখানে 2 হলো, তাহলে এখানে যদি 2 হয়ে যায়, তাহলে আমাদের কটা অক্সিজেন মোট হলো, তাহলে আমাদের এখানে অক্সিজেন দেখো 8টা হলো, তাহলে এখানে আমাদের 16H+ দিতে হবে। তো আমি আবারও বলছি, তোমাদের এতটা তো ওখানে সময় পাবে না, তোমাদের একটা দিক কিন্তু মনে রাখার চেষ্টা করতে হবে। তো আমাদের কি হচ্ছে, এখানে 16H+, আর এখানে কি হবে, 8 খানা ওয়াটার। তো এইভাবে আমাদের কিন্তু রিয়াকশনটাকে, আমি আবারও বলছি, পরীক্ষায় এত সময় যদি না পাওয়া যায়, তোমরা একটা দিককে অন্তত মনে রাখার চেষ্টা করবে, আর একটা দিককে ব্যালেন্স করে, যদি একান্তই না পারো অন্তত অ্যারো দিয়ে লিখে দেবে, অন্তত পক্ষে রিয়াক্টেন্ট এবং প্রোডাক্ট গুলো ঠিকঠাক লেখার চেষ্টা করবে। তাহলে এইভাবে আমরা কি করতে পারবো, এইভাবে আমরা যে এরকম কিছু ইনঅর্গানিক, অর্থাৎ তোমাদের ডি ব্লকের বা এ ব্লকের কিছু হয়তো রিয়াকশন থাকতে পারে, সেই রিয়াকশন গুলোকে কিন্তু তোমাদের এইভাবে ভাবতে হবে, এবং সেখানে তোমাদের চেষ্টা করতে হবে। তো চলো আমরা পরের কোশ্চেনে চলে যাই। তাহলে আমরা এখানে তোমাদের দেখো আবার একবার যে লাস্ট বার বলে দিচ্ছি, এখানে ইলেকট্রন ট্রান্সফারটা খুব ইম্পর্টেন্ট, এখানে 2টো ইলেকট্রন ট্রান্সফার হয়েছে, আর এখানে কটা হয়েছিল বলো, 5টা। তাহলে দুটোকে ইকুয়াল করার জন্য কি করলাম, তোমরা ব্যালেন্সটা করেছিলে, একবার রিক্যাপ করিয়ে দিই। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই, এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই, এখানে কত হয়েছে, 5 খানা দুটো ট্রান্সফার হয়েছে, দুটোকে ইকুয়াল করতে হবে। 2 আর 5-এর এলসিএম হচ্ছে 10, এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, এখানে 5 দিলাম, এখানে আমাদের কত হয়ে যাচ্ছে, তাহলে আমাদের যদি অ্যাটম ব্যালেন্স করতে হয়, এখানে 5 দুগুণে 10, এখানে 10 হয়ে যাচ্ছে। আর এখানে এরপর আমাদের ইলেকট্রন ট্রান্সফার হয়ে যাওয়ার পর, এখানে দেখো কটা অক্সিজেন আছে, এখানে অক্সিজেন আছে 8টা, 8টা অক্সাইডকে তাড়ানোর জন্য 16টা H+ দরকার, এখানে 8 খানা H2 হবে। এইভাবে তোমরা ব্যালেন্স করে নেবে। পরের কোশ্চেন। আচ্ছা, এবার আমাদের বলছে দেখো কিছু কোশ্চেন, যে এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করো, আমাদের কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে কিছু কোশ্চেন আবার এখানে চলে এসছে। এখানে আমাদের কি করতে হবে, দুটোর মধ্যে একটা করতে হবে। হোয়াট ইজ চিলেট কমপ্লেক্স? চিলেট কমপ্লেক্স কি, দেখো যখন কোনো
তোমরা কমপ্লেক্স সল্ট পড়েছো, যখন কোনো কমপ্লেক্স সল্ট তৈরি করার সময় একটা পলিডেন্টেড লিগ্যান্ড ইউজ করা হবে, এবং পলিডেন্টেড মানে যাদের একাধিক ডোনার সাইট থাকবে। কোনো পলিডেন্টেড লিগ্যান্ড যখন ইউজড হবে তখন কি দেখতে পাবে, ওই পলিডেন্টেড লিগ্যান্ডের ক্ষেত্রে যখন একই সাথে দুটো দিককে ডোনেট করছে, অন্তত পক্ষে দুটো দিক, দুটো অ্যাটম, ডোনার অ্যাটম থাকবে এবং একই সাথে তারা ডোনেট করবে, অর্থাৎ দুটো একই সাথে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করবে, কার সাথে? সেন্ট্রাল মেটাল অ্যাটমের সাথে বা মেটাল আয়নের সাথে। তখন মেটাল আয়ন বা সেন্ট্রাল মেটালকে ঘিরে কি হবে, একটা সাইক্লিক একটা অবস্থা পাবো, একটা আমরা বদ্ধ শৃঙ্খল একটা জায়গা পাবো, সেটা কি বলছে? চিলেট কমপ্লেক্স। তো একটু বুঝে নেওয়া যাক। ধরো একটা আমাদের অক্টাহেড্রাল সিস্টেম আমরা একটু বোঝাই। দেখো আমি যদি এখানে এই লিগেন্ড গুলো ব্যবহার করি, মনে করো এগুলো, এই ক্লিপ গুলো মনে করো আমার কাছে লিগেন্ড, এই লিগ্যান্ড গুলো ব্যবহার করলাম। দেখো আমাদের দুটো লিগ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ, দুটো কোঅর্ডিনেশন সাইটকে স্যাটিসফাই করলো। কিন্তু আমি যদি এখানে একটা লিগ্যান্ড ইউজ করি, দেখো তাহলে ধরো আমরা যে ক্লোরাইড, তোমরা দেখেছো যে ক্লোরাইড, সায়ানাইড, ওয়াটার, অ্যামোনিয়া, এগুলো সব মোনোডেন্টেড, কারণ একটা দিকেই কিন্তু ডোনেট করতে পারবে, মানে আমাদের যে মেটাল বা মেটাল আয়নের আমাদের একটা দিককেই স্যাটিসফাই করতে পারবে। কিন্তু আমরা যদি এইটা নিই, ধরো ইথিলিন ডাইঅ্যামিন, পপুলার একটা বাইডেন্টেড লাইগ্যান্ড, এটা যদি ইউজ করো, দেখো এর দুটো ডোনার সাইট রয়েছে। এইভাবে তোমরা ইডিটি হতে পারে, ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট। দেখো এগুলোর ক্ষেত্রে তুমি দেখতে পাবে যে নাম্বার অফ ডোনার সাইট কিন্তু 2 or more than 2। দেখো ইথিলিন ডাইঅ্যামিন টেট্রাঅ্যাসিটেট, দেখো এটা একটা ডোনার সাইট, এটা একটা ডোনার সাইট, এটা ডোনার সাইট, এটা ডোনার সাইট, দেখো 4টে ডোনার সাইট রয়েছে ইডিটি এতে। এরকম অক্সালেট হতে পারে, এরকম আরো আরো উদাহরণ হতে পারে। তো এখানে এই লিগ্যান্ড গুলো কি করবে আমি তোমাদের একটু বোঝাই। ধরো আমাদের এরই একটা রেপ্লিকা ধরো তৈরি করা হয়েছে, ধরো এইটা যদি মনে করো আমরা ইউজ করি, এটা মনে করো ইথিলিন ডাইঅ্যামিন, তো কি হবে, এ কি করবে, দেখো একা অ্যাজ এ হোল দেখো দুটো দিককে দেখো স্যাটিসফাই করছে, ভালো করে খেয়াল করো। তো দেখো এখানে মেটালকে ঘিরে দেখো একটা ক্লোজ রিং তৈরি হয়েছে, দেখো এখানে মেটালকে ঘিরে কি তৈরি হয়েছে, একটা ক্লোজ রিং তৈরি হয়েছে, একটা বদ্ধ শৃঙ্খল তৈরি হয়েছে। তাহলে এদেরকেই আমরা বলবো কি, এদেরকেই আমরা বলবো চিলেট কমপ্লেক্স। তাহলে আবারও বলছি, যখন কোনো পলিডেন্টেড লাইগ্যান্ড ইউজ করা হচ্ছে এবং পলিডেন্টেড লাইগ্যান্ডের অন্তত পক্ষে দুটো, আমাদের অবশ্যই দুটো ডোনার সাইট তো থাকবেই মিনিমাম, তাহলে পলিডেন্টেড বলবো কেন, কিন্তু ও কি করবে, অন্তত দুটো দিককে স্যাটিসফাই করবে, দুটো আলাদা আলাদা কোঅর্ডিনেশন সাইটকে স্যাটিসফাই করবে, দুটো কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যেও থাকবে এবং সেখানে দেখা যাবে দুটো কোঅর্ডিনেট বন্ড করবে, কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করবে মেটাল, সেন্ট্রাল মেটাল বা মেটাল আয়নের সাথে। তাহলে এখানে একটা বদ্ধ শৃঙ্খল তৈরি হচ্ছে, এদেরকে আমরা বলবো চিলেট কমপ্লেক্স। তাহলে এর একটা আমরা ছবি এঁকে দেখিয়ে দিই, দেখো এটা কেমন হবে। দেখো আমরা ছবিটা যদি এঁকে দেখাই কেমন দেখতে হবে, ধরো কোবাল্ট ইএন হোল থ্রাইস মনে করো 3+। তো এখানে আমাদের ইএন মানে ইএনটা কি ইন্ডিকেট করছে, ইএনটা আমাদের ইথিলিন ডায়ামিনকে ইন্ডিকেট করছে, যেটা আমরা অলরেডি বললাম, এটা হলো ইথিলিন ডায়ামিন, যেটা একটা বাইডেন্টেড লাইগ্যান্ড। কারণ দেখো আমাদের দুখানা ডোনার অ্যাটম রয়েছে এবং এটা যদি ইউজ করি তাহলে দেখো কিরকম হবে আমাদের। দেখো আমরা যদি অক্টাহেড্রাল যে শেপটা পাবো সেখানে কিভাবে ডোনেট করবে, দেখো খেয়াল করো, এখানে ইএন এখানে একটা স্যাটিসফাই করছে, দেখো এই দিকটাকে স্যাটিসফাই করছে, দেখো এইখানে স্যাটিসফাই করছে, দেখো এখানে একটা স্যাটিসফাই, তাহলে দেখো এখানে একে ঘিরে দেখো একটা কি তৈরি হয়েছে, প্রত্যেকখানে 3খানা দেখো ক্লোজ রিং তৈরি হয়েছে। তো একটা হলেই তাকে চিলেট বলবো, তাহলে এটা একটা চিলেট কমপ্লেক্সের এক্সাম্পল, এবং এইভাবে এটাকে আমরা একটা চিলেটিং লিগ্যান্ডও বলতে পারি। এবার দেখো পরের যে পার্টের যে কোশ্চেনটা আছে, বলছে এটার কটা স্টিরিও আইসোমার সম্ভব। তো
ইথিলিন দেখো এখানে কি আছে, এইটার কটা স্টিরিও আইসোমার সম্ভব এটাকে কোশ্চেন দিয়েছে, আগে আমরা দেখে নিই। চলো, তো দেখো অক্টাইডাল কমপ্লেক্স, অক্টাইডাল শেপ রয়েছে। তো আমরা কি করতে পারি, ইথিলিন ডাইঅ্যামিন, দেখো ভালো করে খেয়াল করবে, ইথিলিন ডাইঅ্যামিন এখানে দুখানা রয়েছে, আর আমরা ক্লোরাইড গুলোকে এখানে দিচ্ছি। দেখো দুটো ক্লোরাইড কি রয়েছে, 180 ডিগ্রি অ্যাঙ্গেল রয়েছে দেখো। তো এই যে কমপ্লেক্সটা পাচ্ছ, এই কমপ্লেক্সটাকে বলা হচ্ছে এখানে, এখানে বলা হচ্ছে দেখো একটার সঙ্গে একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, একে বলা হচ্ছে ট্রান্স। তাহলে একটা ট্রান্স পাচ্ছি। আরেকটা কেমন পেতে পারো, আরেকটা পেতে পারো, দেখো ভালো করে খেয়াল করো, কোবাল্ট, ঠিক আছে। এবার আমরা কি পেতে পারি, দুটো ক্লোরাইডকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রেখেছি, আর এখানে আমরা ইথিলিন ডাইঅ্যামিন গুলোকে লিখলাম, এখানে আমরা ইথিলিন ডাইঅ্যামিনকে লিখছি। দেখো এখান থেকে দেখতে অসুবিধা হলে একটু বুঝিয়ে দিই তোমাদের, দেখো খেয়াল করো। তো আমরা এটা এক্সাম্পল দিলাম, সেটার সাহায্যে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখো ধরো আমাদের এটা একটা তোমাদের যে কোবাল্টের যে সিস্টেমটা আমরা বলেছি এটা অক্টাইডাল সিস্টেম, তো সেখানে আমরা একটা হতে পারে এই ক্লিপ গুলোকে, আমরা এই পিঙ্ক কালারের ক্লিপ গুলোকে আমরা ধরছি ক্লোরাইড। তাহলে ধরো দুটো ক্লোরাইডকে আমরা এইভাবে রাখছি, ভালো করে খেয়াল করবে। আর আমরা এইগুলোকে যদি আমরা ইথিলিন ডাইঅ্যামিন ধরি, তাহলে সেগুলো দেখো এইভাবে হোল্ড করছি, খেয়াল করো। তাহলে দেখো এইগুলোকে আমরা কিভাবে হোল্ড করছি, এইভাবে দেখো হোল্ড করেছে। তাহলে এই কমপ্লেক্স তোমরা এখান থেকে দেখো বা এখান থেকে দেখো, দেখো এখানে যে ক্লোরাইড গুলোকে আমরা এই পিঙ্ক কালার গুলোকে যদি ক্লোরাইড ধরি, দেখো একটার সাথে একটা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এটা হচ্ছে আমাদের ট্রান্স। আর যদি আমরা একটু চেঞ্জ করি, দেখো দেখো একটু চেঞ্জ করে দিলাম, দেখো দেখো এখানে আমাদের এই পিঙ্ক কালারের ক্লিপ গুলো কিভাবে রয়েছে, এগুলো লিগ্যান্ড ধরছি, ক্লোরাইড লিগ্যান্ড, তাহলে সেগুলো দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রয়েছে, এটা হচ্ছে সিস। তাহলে দুটো আইসোমার পাচ্ছি, একটা আমরা কি পেলাম ট্রান্স, আর একটা কি পাচ্ছি, একটা হচ্ছে সিস। এখানে আর একটা কথা বলার, তাহলে কি দুটোই আইসোমার পাবো? দেখো এখানে বোঝার বিষয়, তোমরা দেখো পড়েছিলে যে যে অপটিক্যাল আইসোমারিজম, সেখানে কি ছিল, যে কোনো মলিকুলের যদি প্লেন অফ সিমেট্রি থাকে, কোনো মলিকুলের যদি প্লেন অফ সিমেট্রি বা প্রতিসাম্য তল থাকে, প্রতিসাম্য তল কি, এমন একটা তল যা অণুটিকে সমদ্বিখণ্ডিত করতে পারে, একটা ইমাজিনারি প্লেন যা মলিকুলটাকে ইকুয়াল হাফসে ডিভাইড করতে পারে। এরকম যদি প্লেন থাকে, ইমাজিনারি প্লেন, তাহলে সেটা অপটিক্যালি অ্যাক্টিভ হবে না, আর যদি না থাকে তাহলে হবে। তাহলে দেখো এখানে খেয়াল করো, এই যে মলিকুলটা যেটা আমরা অলরেডি আমরা ট্রান্স লিখেছি, দেখো দেখো তো ভেবে চিনতে বলো তো এর কি কোনো প্লেন অফ সিমেট্রি আছে? দেখো একটা আছে, দেখো এই বরাবর একটা প্লেন অফ সিমেট্রি আছে, দেখো খেয়াল করো, এই বরাবর কিন্তু একটা প্লেন অফ সিমেট্রি রয়েছে, দেখো খেয়াল করো। তাহলে এ কিন্তু অপটিক্যালি ইনঅ্যাক্টিভ কম্পাউন্ড। বাট আমি যদি এর সিস ফর্মটাকে ভাবি, দেখো তো এখানে কি কোনো প্লেন অফ সিমেট্রি আছে? আমি যদি কোনো দিক থেকে যদি ইকুয়াল হাফসে কি ডিভাইড করতে পারবো? পারবো না। তাহলে এটা কিন্তু অপটিক্যাল অ্যাক্টিভ, অর্থাৎ এনানসিওমারের পেয়ার পাওয়া সম্ভব, অর্থাৎ এর আবার আরেকটা পেয়ার পাবো যেটা হবে এনানসিওমার। তাহলে এর পেয়ারটাকে আমরা এঁকে ফেলি, কেমন হবে, তাহলে সিজের একটা অপটিক্যাল আমরা আইসোমার পাবো, তাহলে কেমন হবে, দেখো এর জাস্ট মিরর ইমেজটাকে যদি আমরা এঁকে ফেলি, তাহলে আমরা পেয়ে যাব, কেমন পেতে পারি, দুটোই কিন্তু সিস। দেখো এখানে তোমরা কি দেখতে পাবে, এই যদি মিরর ইমেজটাকে আমরা এঁকে ফেলি, দেখো এরকম টাইপের একটা পাবে, দেখো। তাহলে এটা কিন্তু এনানসিওমার, এটা হচ্ছে এনানসিওমার। তাহলে এই এনানসিওমার পেয়ারটা কিন্তু আমরা পাচ্ছি, এনানসিওমারের পেয়ারটা কিন্তু আমরা এখানে পাচ্ছি, এক্ষেত্রে পাচ্ছি। তাহলে এখানে মোট আইসোমার, তাহলে এটাও সিস এটাও সিস, মোট কিন্তু আমরা তিনটে আইসোমার বুঝাবো। এখানে আমরা ট্রান্স এবং সিস তো পাচ্ছি, তার সঙ্গে সিসের যদি একটা অপটিক্যাল জুড়ে দিই, তাহলে মোট আমরা তিনটে আইসোমার পাচ্ছি। তাহলে কোশ্চেনটা হচ্ছে আমাদের তিনখানা আইসোমার এখানে সম্ভব। নেক্সট কোশ্চেনে চলে যাই। আচ্ছা, এবার এই কোশ্চেনটা আর একটা কোশ্চেন বলতে, দেখো এই কোশ্চেনটা ভালো করে খেয়াল করো। বলছি একটা স্ট্রাকচার, খুব ভালো করে খেয়াল করবে, এখানে আমাদের
যদি আমরা হাইলাইট করি মেইন জায়গাতে, দেখো এখানে বলছে এই কম্পাউন্ডটা যেখানে এক্সেস AgNO3 দিলে, এক্সেস যদি আমরা এটাকে কত মোল নেওয়া হয়েছে, 2 মোল নেওয়া হয়েছে, এখানে এক্সেস AgNO3 দেওয়া হয়েছে, দিলে কি বলছে দেখো খেয়াল করো, প্রেসিপিটেট 2 মোল AgCl এর প্রেসিপিটেট হচ্ছে। এটার মধ্যে আমরা এক্সেস AgNO3 দিই, এটা 1 মোল নেওয়া হয়েছে। কোনটা 1 মোল নেওয়া হয়েছে? এই কম্পাউন্ডের কিন্তু কমপ্লেক্স ফর্মটা দেওয়া হয়নি, একটা ফর্মুলা দেওয়া হয়েছে, ফর্মুলা, এবং এখান থেকে কমপ্লেক্সের যে স্ট্রাকচারটা আমাকে এখান থেকে ডিটারমাইন করতে হবে। তাহলে এখানে কি কি ক্রাইটেরিয়া বলছে, এর 1 মোল যদি নিই আমরা, যদি এর 1 মোল নিই, ভালো করে খেয়াল করবে, এর যদি আমরা 1 মোল নিই, এর 1 মোল নিলে আমরা সেখান থেকে আর 1 মোল Cr Cl3 CH2 এর 1 মোল নিয়েছি। এক্সেস কি নিচ্ছি, এক্সেস AgNO3 দেওয়া হলো, এবং এক্সেস AgNO3 দিলে কি করছে পাওয়া যাচ্ছে বলো, আমাদের 2 মোল AgCl এর প্রেসিপিটেট পাওয়া যাচ্ছে। তাহলে বুঝতে পারছো যে আমাদের এখানে অবশ্যই এই কমপ্লেক্সটার যদি আমরা স্ট্রাকচার ভাবি, তাহলে দুটো ক্লোরাইড অবশ্যই কোঅর্ডিনেশন স্পেয়ারের বাইরে আছে, ঠিক আছে? তাহলে শেপটা কেমন হতে পারে, দুটো ক্লোরাইডকে যদি আমরা কোঅর্ডিনেশন সাইটের বাইরে রাখি, তাহলে কি হবে, আমাদের 5টা ওয়াটার মলিকুল কোঅর্ডিনেশন স্পেয়ারের ভেতরে আছে, কারণ তোমরা জানো ক্রোমিয়ামের কোঅর্ডিনেশন নাম্বার 6। তাহলে আমরা কি করব, দেখো এটা কিন্তু এটাকে জাস্টিফাই করতে পারা যাবে, এই যে স্ট্রাকচারটাকে আমরা এটা দিয়ে জাস্টিফাই করব, একটা ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন রয়ে গেছে, কেলাস জল হিসাবে রয়েছে, এটা দিয়ে কিন্তু জাস্টিফাই করতে পারবো। কারণ দেখো এখানে দুটো ক্লোরাইড বাইরে রয়েছে, তাহলে এখানে যদি আমরা এক্সেস AgNO3 নিই, তাহলে কি হবে দেখো, 2 AgCl এর কি হবে, 2 AgCl এর পিপিটি পাওয়া যাবে, এটাকে জাস্টিফাই করতে পারবো। তো এটার ইউপ্যাক নোমেনক্লেচার কি হবে, চলো ইউপ্যাক নোমেনক্লেচার এখানে চেয়েছে, আর কি কি চেয়েছে এখানে দেখে নিয়ে যাক। এক্সপ্লেন হোয়াট দ্য মলিকুলার ফর্মুলা অফ দ্য কম্পাউন্ড, সেটা এক্সপ্লেন করা হলো। রাইট দ্য IUPAC নেম অফ দ্য কমপ্লেক্স পার্টিকুলার দ্য প্রাইমারি এন্ড সেকেন্ডারি ভ্যালেন্সি। দেখো প্রাইমারি ভ্যালেন্সি কত এখানে ক্রোমিয়ামের, তুমি এখানে যেটা অক্সিডেশন স্টেট সেটাই হচ্ছে প্রাইমারি ভ্যালেন্সি, তুমি করে দেখতে পারো যে এখানে অক্সিজেন স্টেট কত হবে। সেকেন্ডারি ভ্যালেন্সি কত, সেকেন্ডারি ভ্যালেন্সি আমাদের হচ্ছে, যেকে বাংলায় বলা হচ্ছে গৌণ যোজ্যতা, সেকেন্ডারি ভ্যালেন্সি, গৌণ যোজ্যতা, যেটা কোঅর্ডিনেশন নাম্বার সেটাকেই বলা হচ্ছে সেকেন্ডারি ভ্যালেন্সি বা গৌণ যোজ্যতা, কোঅর্ডিনেশন নাম্বারটাকেই বলা হচ্ছে এটা 6। তারপর এখানে 6খানা, মোট কটা, 6খানা লাইগ্যান্ড এখানে জুড়েছে, মনোডেন্টেড লাইগ্যান্ড। এবং মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি, মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি, মুখ্য যোজ্যতা বা প্রাইমারি ভ্যালেন্সি, যেটাকে অক্সিডেশন স্টেটটাকে অ্যাকচুয়ালি ডিনোট করছে, অক্সিডেশন নাম্বারটা, সেটা দেখো তুমি যদি ক্যালকুলেট করো, দেখো এটা তো 0, তুমি নিজে এটা ক্যালকুলেট করতে পারবে, এটা 0, দেখো এইগুলো হচ্ছে -1, এই দুটোর জন্য -2, তাহলে এটা কত হবে, এটা কিন্তু 3 স্টেটে রয়েছে, তাহলে এখানে এর অক্সিজেন স্টেট 3, তাহলে 3 হবে। তো এবারে নোমেনক্লেচারটা কি হবে, নোমেনক্লেচারে দেখো আমাদের যখন দুই ধরনের লাইগ্যান্ড আছে, এটা হচ্ছে অ্যাকুয়া, এটা হচ্ছে ক্লোরিডো, তাহলে আমরা কি বলবো, আগে অ্যালফাবেটিক্যাল অর্ডারে কার নাম আগে আসবে, আগে নাম আসবে, আগে যখন তোমরা নোমেনক্লেচার করবে আগে আমাদের ওয়াটারের নাম আসবে, তাহলে কি হবে, পেন্টা অ্যাকুয়া, পেন্টা অ্যাকুয়া, তারপর কি আসছে, ক্লোরিডো, পেন্টা অ্যাকুয়া ক্লোরিডো, তারপর কি আসছে, এখানে কিন্তু কোনো আর গ্যাপ দেবে না, তারপর আমাকে ক্রোমিয়ামের নাম বলতে হবে, তাহলে আমরা এরপর ক্রোমিয়ামের নাম বলি, তারপরে অক্সিডেশন স্টেটটাকে আমাকে লিখে দিতে হবে, তারপর ফাইনালি কি লিখতে হবে, দেখো এখানে ক্লোরাইড বাইরে রয়েছে, এগুলোকে কিন্তু নর্মাল নেম ক্লোরাইড, তাহলে পেন্টা অ্যাকুয়া ক্লোরিডো ক্রোমিয়াম ক্লোরাইড। আর যদি তুমি যুক্ত করতে চাও, এটা মোনোহাইড্রেট, এই কথাটা লিখে দিতে পারো, কারণ একটা ওয়াটার রয়েছে, ওয়াটার অফ ক্রিস্টালাইজেশন দিবে, মোনোহাইড্রেট দিতে পারো। তাহলে আমাদের মেন দাঁড়ালো কি বলো, পেন্টা অ্যাকুয়া ক্লোরিডো, কেন 5টা জল আছে, একটা ক্লোরিন আছে,
ক্লোরিডো, অ্যালফাবেটিক্যালি আগে কার নাম আসবে, আমাদের অ্যাকোয়াটা আগে আসবে, ক্লোরিডো, ক্রোমিয়াম, এর অক্সিজেন স্টেটটা আমাদের ব্র্যাকেটের মধ্যে মেনশন করতে হবে ইউপ্যাক নিয়ম অনুযায়ী, লাস্টে ক্লোরাইড। তাহলে কিন্তু ক্লোরিডো নিয়মটা কিন্তু শুধুমাত্র আমাদের কোঅর্ডিনেশন সাইটের ভেতরে আছে বলে ক্লোরিডো, লাস্টে আমাদের ক্লোরাইড। তো এইভাবে নোমেনক্লেচার করব। পরের কোশ্চেনে চলে যাই। পরের আমাদের কিছু দেখো কোশ্চেন আছে যে এখানে আমাদের কিছু অর্গানিকের কিছু ট্রান্সফরমেশন দেওয়া হয়েছে, চলো আমরা দেখি কি বলছে। ফার্স্ট খুবই ইম্পর্টেন্ট, গেব্রিয়াল থ্যালামাইড প্রাইমারি অ্যামিন প্রিপারেশন, খুবই ইম্পর্টেন্ট এবছরের জন্য, ভালো করে অবশ্যই দেখতে হবে। গেব্রিয়াল থ্যালামাইড প্রাইমারি অ্যামিন প্রিপারেশন। দেখো প্রথমটা কি হবে, আমরা এখানে ডাইরেক্ট লিখছি। এখানে দেখো, এখানে প্রথম যেটা হবে, এটা যখন আমরা অ্যাড করব, আমি এখানে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে OH মাইনাস K প্লাস, এরকম যদি ভেবে নাও সুবিধা হবে। তাহলে কি হচ্ছে বলো, এখানে প্রথমে একটা সল্ট তৈরি হবে, পটাশিয়াম সল্ট তৈরি হলো প্রথমে। তারপর কি হচ্ছে, তাহলে এটা হলো এটা হলো A, B কি হবে, তারপরে ইথাইল ব্রোমাইড দেওয়া হয়েছে। ইথাইল ব্রোমাইড দিলে পরের স্টেপে কি হবে, পরের স্টেপে আমাদের যেটা দেখা যাবে, দেখো এবার বিটাকে আমরা আইডেন্টিফাই করছি। দেখো পরের স্টেপে যেটা পাবে, দেখো এখানে ইথাইল গ্রুপ জুড়লো, এবং ফাইনালি যখন আমরা এটাকে KOH এর সাথে হিট দেবো, তখন কি হবে, এই বন্ডটা রাপচার করে যাবে, হাইড্রোলিসিস হয়ে যাবে, এবং আমরা ফাইনাল প্রোডাক্ট দেখো এখানে অ্যালিফ্যাটিক কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করতে বলেছে। তাহলে আমাদের সি যে অ্যালিফ্যাটিক কম্পাউন্ড হবে, সেটা হবে C2H5NH2। আর তার পাশাপাশি যেটা তৈরি হবে সেটা তোমার লেখার দরকার নেই, যেহেতু বলিনি, একটু জাস্ট মনে করে নেওয়া, পটাশিয়াম থ্যালেট, এটা হয়ে যাবে। তো আমরা এইটা আমাদের প্রোডাক্ট, এটা হলো আমাদের তাহলে সি, এটা হলো বি, এবং এটা হলো ই। তো যেটা চাওয়া হয়েছে এটা আমরা বলতে পারলাম। এরপরে কি দেখো বলেছে, যে তোমরা পড়েছিলে নাইট্রোবেনজিনের বিভিন্ন মাধ্যমে যে রিডাকশন হয়, তার মধ্যে এটা খুবই ইম্পর্টেন্ট, মুলিকেনবার্গার টেস্টও বলা হয়। এই পুরো প্রসেসটাকে মুলিকেনবার্গার টেস্ট, যেখানে আমরা নাইট্রো গ্রুপ থাকলে আইডেন্টিফাই করতে পারি। তো এখানে একটা অসুবিধা রয়েছে, যে এখানে কিন্তু যদি আমরা বেনজিন রিং এর পাশাপাশি CHO গ্রুপ থাকে, দেখো শেষে একটা টলেন্স রিএজেন্ট ইউজ করা হচ্ছে, যেটা কিন্তু অ্যালডিহাইডেও কিন্তু রেসপন্স করবে। তাহলে যদি বেনজিন বলা হয় CHO গ্রুপ থাকে, তাহলে কিন্তু এই টেস্টটা করা যাবে না নাইট্রো গ্রুপের আইডেন্টিফিকেশনের জন্য। তো প্রথমে আমাদের দেখো এখানে রিডাকশন করা হচ্ছে, তাহলে রিডাকশন করা হলে এখানে যেটা তৈরি হবে ইনফিনাইল হাইড্রক্সিলামিন। তাহলে প্রথমে যেটা তৈরি হবে সেটা হবে ইনফিনাইল হাইড্রক্সিলামিন, তৈরি হলো। এবার টলেন্স রিএজেন্ট তোমাকে দেয়া হচ্ছে, টলেন্স রিএজেন্ট আমাদের এখানে ইউজ করা হচ্ছে, তাই তো আমরা এইভাবে লিখতে পারি টলেন্স রিএজেন্ট, যেহেতু আমরা কমপ্লেক্সটাকে অনেক সময় সুবিধার্থে আমরা Ag2O লেখা যেতে পারে, তো সুবিধার্থে আমরা Ag2O লিখতে পারি। তাহলে এটা হয়ে গেল আমাদের ইটা হলো এটা ইনফিনাইল হাইড্রক্সিলামিন রিডাকশনের জন্য তৈরি হলো। এবার টলেন্স রিএজেন্ট আমাদের যখনই নেওয়া হবে, তখন আমাদের দেখো অ্যারোমেটিক কম্পাউন্ডটাকে আইডেন্টিফাই করতে বলেছে। অ্যারোমেটিক কম্পাউন্ড কি হবে, আমাদের এই কম্পাউন্ড অর্থাৎ যেটা দেখলে ইনফিনাইল হাইড্রক্সিলামিন, সেটা ইনোতে তার নাইট্রোজো বেনজিনে পরিণত হয়ে যাবে, এবং তার পাশাপাশি আমরা কি পাবো, আমরা সিলভারের প্রেসিপিটেট পাবো, গ্রে কালারের সিলভারের প্রেসিপিটেট পাবো। এটা দিয়ে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারি NO2 গ্রুপ থাকলে। এই পুরোটাকে বলা হচ্ছে মুলিকেনবার্গার টেস্ট, যার দ্বারা বেনজিনে যদি NO2 গ্রুপ থাকে সেটা কিন্তু আইডেন্টিফাই করা যাবে। পরেরটা, এটা একটা ইম্পর্টেন্ট, সিমেন রিঅ্যাকশন বলা হয়। এটার সাহায্যে তুমি দেখো ফ্লুরোবেনজিন তৈরি করার একটা রাস্তা, তুমি এখান থেকে ফ্লুরোবেনজিন তৈরি করতে পারবে। যদি আমি এখানে AgBF4 দিয়ে এটাকে হিট করি, প্রথমে আমরা যেহেতু দুটো স্টেপে আছে, এর মানে হচ্ছে প্রথমে এটা দিয়ে কি হবে সেটা একটু রাফে ভেবে নাও তোমরা। দুটো স্টেপ যেহেতু ইনভলভ রয়েছে, তো তোমরা রাফে করে নিতে হবে। অনেক সময় কিন্তু তোমাদের এর মিনিংটা নিশ্চয়ই তোমরা জানো, যখন এখানে নাম্বারিং থাকবে তখন কিন্তু ফার্স্ট স্টেপে যেটা হবে সেটা আগে তোমাকে রাফে দেখে নিতে হবে, তারপর সেকেন্ড স্টেপে যেটা হবে সেটাকে করে ফাইনাল কিন্তু এখানে বসাতে হবে। আর যদি নাম্বারিংটা না থাকতো, মনে রাখতে হবে সব কটাকে একসাথে মেশানো হয়েছে। তো এখানে প্রথম স্টেপে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এখান থেকে ধরো এই সেলটা আমাদের বেরিয়ে গেল, তো আমাদের এরকম একটা পার্ট প্রথমে তৈরি হবে,
এবং পরবর্তীকালে একে যদি হিট দেওয়া হয় তাহলে এখান থেকে আমরা ফাইনাল প্রোডাক্ট পাবো ফ্লুরোবেনজিন। ফাইনাল প্রোডাক্ট কি পাবো? ফ্লুরোবেনজিন। খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে আমি আবারও বলছি, এটা কিন্তু ফ্লুরোবেনজিন তৈরি করার সবচেয়ে ভালো রাস্তা। চলো নেক্সট। আচ্ছা, এবার একটা প্যারাগ্রাফ বেসড কোশ্চেন দেওয়া হয়েছে। দেখো প্যারাগ্রাফ বেসড কোশ্চেনটা আমরা একটু সলভ করার চেষ্টা করব। দেখো কি বলছে, দেখো যে আমাদের একটা অর্গানিক কম্পাউন্ড যার আমাদের মলিকুলার ফর্মুলাটা দিয়ে দিয়েছে। আমরা একটু এটা লিখে নিই, তোমাদের সুবিধা হবে। ওরা যেভাবে বলেছে সেটাকে আমরা ছোট করে এইভাবে লিখে নেব। দেখো বলছে অন হিটিং উইথ অ্যাকুয়াস NaOH লিবারেট NaOH। তার মানে বুঝতে পারছো এটা একটা অ্যামাইড, কারণ আমাদের এখানে NaOH বা KOH দিলে অ্যামাইড যে কম্পাউন্ড সেগুলোতে ক্ষেত্রেই কিন্তু অ্যামোনিয়া লিবারেশন সম্ভব হয়। তাহলে এখানে কিন্তু এটা ইন্ডিকেট করছে এটা একটা অ্যামাইড। সে পরে দেখছি আর কি কি বলছে দেখি। অন হিটিং P2O5 অ্যানাদার অর্গানিক কম্পাউন্ড। P2O5 দিলে আমরা একটা অর্গানিক কম্পাউন্ড পাচ্ছি, এটা B, সেটা সম্পর্কে আর কিছু ইনফরমেশন নেই। অ্যান্ড রিয়াকশন অফ A উইথ এর সাথে আবার বলছে যদি আমরা কার রিয়াকশন করি, বলছি যদি আমরা ওই ব্রোমিন এবং KOH এর রিয়াকশন করি। এই রিয়েজেন্টটা তোমরা অনেকবার দেখেছো, তোমাদের মনে থাকা উচিত। তার মানে এটা হফম্যান ডিগ্রেডেশনের কথা বলা হচ্ছে, হফম্যান অবনমন। তাহলে অবশ্যই এটা অ্যামাইড, বুঝতেই পারছো। এবং সেটা সি তৈরি করে, সি সম্পর্কে আর কিছু ইনফরমেশন নেই। হুইচ অন হিটিং, এই সিটাকে যদি আবার কারকে দিয়ে হিটিং করা হচ্ছে বলো, ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক KOH। ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক KOH, ক্লোরোফর্ম এবং অ্যালকোহলিক KOH দিয়ে হিট করা হচ্ছে। করলে কি পাওয়া যাচ্ছে? ডি পাওয়া যাচ্ছে। বেশ, ডি পাওয়া গেল। এবং বলছে যে বি এবং ডি এই দুটো আবার বলছে, দেখো এরা যদি আমরা এদেরকে যদি ভাবি, এরা বলছে আইসোমার। তো চলো এটা স্ট্রাকচার কি হলে এই সবগুলোকে স্যাটিসফাই করবে আমরা দেখি। দেখো এখানে তোমাদের যে মলিকুলটা দেখতেই পাচ্ছ, কার্বনের সংখ্যা এবং হাইড্রোজেনের সংখ্যা, কার্বন 7খানা আছে। তো সেখানে আমরা একটা অ্যারোমেটিক হওয়ার সম্ভাবনা রয়েছে, বা তোমরা ডিবি বার করে দেখে নিতে পারো ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি করে। তো আমি সবাই যাতে বোঝে সেইভাবেই বোঝাচ্ছি। দেখো আমরা এখানে দেখতেই পাচ্ছি, আমরা একবার বেঞ্জিন দিয়ে ভাবি না কি হচ্ছে ট্রায়াল এন্ড এরর মেথডে। যেহেতু আমাদের এতগুলো বেশি কার্বন সংখ্যা আছে, তাহলে আমরা একবার ভেবে দেখতেই পারি। তাহলে দেখো তোমরা দেখি এই কম্পাউন্ডটা, দেখো আমাদের বেঞ্জিনে তো কার্বন 6খানা আছে। দেখো এখানে 6খানা কার্বন, প্রত্যেকটা সেন্টারের জন্য দেখতে পাচ্ছ 6টা কার্বন রয়েছে, তার সঙ্গে একটা 7খানা কার্বন। আর হাইড্রোজেন কটা, দেখো হাইড্রোজেন কি, এখানে তো 2টো হাইড্রোজেন দেখতে পাচ্ছ, আর এই প্রত্যেকটা পয়েন্টে আবার একটা করে হাইড্রোজেন রয়েছে। দেখো প্রত্যেকটা পয়েন্টে একটা করে হাইড্রোজেন রয়েছে। তাহলে আমাদের মোট হাইড্রোজেন কটা হলো? 5 আর 2 7 মিললো। দেখো এবার এন একটা আছে, ও একটা আছে, তাহলে এটাই হবে। এটা তোমাদের আরো বেশি অভ্যাস করতে হবে, করতে করতে তোমরা এই প্যারাগ্রাফ বেস কোশ্চেন গুলো কিন্তু আরো ভালো পারো। তো আমরা এখানে আবারও বলছি, এখানে আমরা যেহেতু এতগুলো কার্বন আছে সেই জন্য একবার অ্যারোমেটিক কম্পাউন্ডের দিকে আমরা ভাবলাম, এবং এখানে আমরা সেটা ভাবলাম যে এটাই একমাত্র কম্পাউন্ড হতে পারে। দেখো তাহলে সবকটা স্যাটিসফাই করছে। এবার চলো রিয়াকশন গুলোকে আমরা দেখে নিই, এগুলোকে মিলছে কিনা। তাহলে দেখো এখানে যদি এটা অ্যামাইড হয়, প্রত্যেকটা আমরা স্যাটিসফাই করিয়ে দিই। দেখো এটা হচ্ছে অ্যামাইড। তো অ্যামাইড যদি এখানে হয়, তোমরা দেখতে পাচ্ছ অ্যামাইড যদি হয় তাহলে কি হবে? CO NH2, এটাকে আমরা ধরে নিচ্ছি A। এবার দেখো তাহলে আমরা এখানে যেটা বোঝার বিষয়, দেখো এখানে আমাদের এখানে অ্যামাইড রয়েছে, এখানে অ্যামাইডটা এখানে স্যাটিসফাই করলো। এবার যদি আমরা NaOH দিই, তোমরা জানো এখান থেকে NaOH দিলে কি হবে? অ্যামোনিয়া তৈরি হবে। তাহলে পুরোটা কিন্তু আমাকে স্যাটিসফাই করাতে হবে। তাহলে এখানে কি তৈরি হবে? এখানে আমাদের অ্যামোনিয়া তৈরি হচ্ছে, আর পাশাপাশি এটা কি হবে? এটা সোডিয়াম অ্যাসিডেট তৈরি হচ্ছে। তো এটা হলো। এবার আমরা ভুল বললাম, সোডিয়াম বেনজোয়েট তৈরি হচ্ছে। তাহলে এখানে বেনজোইক অ্যাসিডে সোডিয়াম সল্ট, তাহলে সোডিয়াম বেনজোয়েট তৈরি হচ্ছে আর অ্যামোনিয়া তৈরি হচ্ছে। এরপরে কি করতে হবে? দেখো আমাদের প্রত্যেকটা স্যাটিসফাই করাতে হবে। তারপর দেখো এখানে P2O5, তাহলে এখানে যদি P2O5 দিই, P2O5 দিলে কি হবে বলো? এখান থেকে একটা ওয়াটার মলিকুল আমরা
এইভাবে ভাবতে পারি, এখান থেকে একটা ওয়াটার মলিকুল কি হবে, বেরিয়ে চলে যাচ্ছে ওয়াটার মলিকুল। তাহলে ওয়াটার মলিকুলটা যদি বেরিয়ে যায় তাহলে আমাদের এটা একটা ডিহাইড্রেটিং এজেন্ট। তাহলে আমাদের এখানে কি তৈরি হচ্ছে, এখানে আমার দেখো শুধু CR N পড়ে থাকছে, তাহলে সায়ানোবেনজিন হচ্ছে। ঠিক আছে, তাহলে সায়ানোবেনজিনটা হচ্ছে আমাদের বি। আমি ভাবছি সেটাকে তো স্যাটিসফাই করে দেখতে হবে সবকটা ক্রাইটেরিয়া মিলছে কিনা। তারপর কি হচ্ছে বলো, তারপর এটাকে ব্রোমিন কেওএইচ দেওয়া হয়েছে। তো ব্রোমিন এবং কেওএইচ যদি দেওয়া হয়, হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন তোমরা জানো, সেখানে কি হয়, এই CO গ্রুপটা CO2 হয়ে বেরিয়ে চলে যায় এবং আমরা ফাইনাল যেটা পাই সেটা হচ্ছে এখানে NH2 গ্রুপ হয়ে যায়। এখানে কি হয়ে যায়, এখানে একটা NH2 গ্রুপ চলে আসে। তো এখানে হফম্যান ডিগ্রেডেশন হলো। এবং দেখো একে যদি আবার CHCl3 এবং অ্যালকোহলিক KOH দিয়ে হিট করা হয়, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা রিঅ্যাকশন। তোমরা জানো কি তৈরি হয়, এখানে পাওয়া যায় আইসোসায়ানাইড তৈরি হয়। এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে কার্বিলামিন রিঅ্যাকশন। তাহলে এটা হলো আমাদের A, এটা হলো আমাদের C এবং এটা হলো D। এবং দেখো এই D এর সাথে B এর দেখো অবশ্যই একটা আইসোমেরিক রিলেশন রয়েছে। তাহলে এই পুরো যে কটা ক্রাইটেরিয়া বললাম সেগুলো সব স্যাটিসফাই করলো। তাহলে এইভাবে কিন্তু প্যারাগ্রাফ বেস কোশ্চেন গুলো তোমাকে ভাবতে হবে। এই জন্য তোমার যদি ডাবল বন্ড ইকুইভ্যালেন্সি নিয়মটা শিখে থাকো তাহলে কিছুটা তোমরা সহযোগিতা পাবে। আমি এখানে যেহেতু বড় কম্পাউন্ড, আমাদের দেখো কার্বন যেহেতু আমাদের 7 আছে, তাই জন্য আমরা এটাকে অ্যারোমেটিক দিয়ে ভাবার চেষ্টা করলাম এবং ভাবার পর সেটা কিন্তু জাস্টিফাই করতে হবে এইভাবে যে এইগুলো প্রত্যেকটা জাস্টিফাই করছে কিনা। তো এখানে আমরা যে 3 মার্কসের কোশ্চেন গুলো আলোচনা করলাম, এবার আমরা পরের ভিডিওতে আমরা 5 মার্কসের যে তোমাদের কাইনেটিক্স এবং অর্গানিকের যে কোশ্চেন গুলো থাকবে সেগুলো নিয়ে আলোচনা করব।